গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। 8টা বাজে, আশা করি সবাই ভালো আছো। চতুর্থ দিনের ক্লাস শুরু হতে চলেছে বাংলা গ্রামার। যারা গতকাল ক্লাসে রেকর্ড বা স্টাডি মেটেরিয়ালের জন্য সিক্রেট কোড শেয়ার করেছিল তাদের সবার কাছে দেখো রেকর্ডিং ক্লাস বা স্টাডি মেটেরিয়াল পৌঁছে গেছে। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং সবাইকে। ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আরো একবার বলে রাখি যে মানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে যারা প্রথম বা দ্বিতীয় দিন ক্লাসগুলোর রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল পাওনি, শুধুমাত্র বলছি প্রথম দিনের ক্লাস এবং দ্বিতীয় দিনের ক্লাস অর্থাৎ জিকে ক্লাস, এই দুটো ক্লাসের রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল কোনোভাবে পাওনি, মিস করে গেছো, বুঝতে পারোনি, বিভিন্ন ইস্যু রয়েছে, তো তাদের জন্য এই দুটো ক্লাসের রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল আরো একবার শেয়ার করে দেওয়া হবে। কিভাবে পাবে না পাবে আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো। ঠিক আছে, আরো একবার বলছি, যারা প্রথম দিন ক্লাসের রেকর্ডিং মিস করে গেছো অথবা দ্বিতীয় দিন যেটা জিকে ক্লাস ছিল সেই ক্লাসের রেকর্ডিং মিস করে গেছো বা স্টাডি মেটেরিয়াল মিস করে গেছো, তাদের জন্য দ্বিতীয়বার আমি সুযোগ দিয়ে দিচ্ছি যে এই ক্লাসগুলো আরো একবার তোমাদের সাথে রিপিট করে দেওয়া হবে, অর্থাৎ রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দেওয়া হবে। কথা আসতে আছে, বাকিদের ক্ষেত্রে সাউন্ড ক্লিয়ার আছে গো? আমার দিক থেকে তো মোটামুটি সাউন্ড ঠিকঠাক আছে। যাই হোক, আমি আর একদম কথা বাড়াবো না, ম্যাডাম জয়েন করে গেছেন, আপাতত ক্লাসটা মন দিয়ে করো। হ্যাঁ, আমি তো বললাম যে ফার্স্ট ডে সেকেন্ড ডে দুটো দিনই বলে দিলাম, ফার্স্ট এবং সেকেন্ড দুটো ডে যারা পাওনি তাদের কি করে পাবে আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো। আপাতত ক্লাসটা শুরু হোক। অলরেডি 8টা 2 হয়ে গেছে। বাংলা গ্রামার ক্লাস, আবারও বলছি, ক্লাস করার পর অন্যরকম একটা ফ্লেভার আসবে, অন্যরকম একটা তোমার মধ্যে থিঙ্কিং ক্যাপাবিলিটি আসবে আজকের ক্লাসের পর। আবারও বলছি, বাংলা গ্রামার যেটা মানে আমরা প্রত্যেকের আমাদের মাতৃভাষা, তারপরেও এই সাবজেক্টের উপর অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা আজকের ক্লাসের পর চলে আসবে। একটু ম্যাডামকে প্লিজ কোঅপারেট করবে। আর আরো একবার জানিয়ে রেখি, যারা একটু সিরিয়াস রয়েছে তাদের জন্য যে একটু কমেন্ট বক্সটা খেয়াল রাখবে যেন অপব্যবহার না হয়, এটা তোমাদের উপর দায়িত্ব থাকলে, বিশেষ করে যারা সিরিয়াস সেন্সিটিভ স্টুডেন্ট রয়েছে, যে কোনো অবস্থাতে যেন রেকর্ড ক্লাস কি করে পাবো, ম্যাডাম পিডিএফ কি করে পাবো, ম্যাডাম পিডিএফ দিন, এই সংক্রান্ত একটা মেসেজ যেন না আসে, এটা তোমাদের উপর দায়িত্ব থাকলো। প্রত্যেককে বলবো যে এই সংক্রান্ত কোনো মেসেজ করবে না, ম্যাডাম যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব এবং তারপর তোমাদের এই সংক্রান্ত যা যা কোশ্চেন আছে আমি সবকিছু রিপ্লাই করবো। দয়া করে ক্লাসটা যেন একদম ঠিকঠাক হয়, পুরো ক্লাসটা কনসেন্ট্রেট করো। বারবার বলছি, অনেক কিছু পাওয়ার রয়েছে আজকের ক্লাস থেকে। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। Thank you. Good evening, sir. Good evening, students. বেশ, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে এবং কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে। আজকে আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের যে পরীক্ষা তার বাংলা সিলেবাসটা নিয়ে আমরা একটু আলোকপাত করব এবং এই পরীক্ষাটা আদতে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তার জন্য বাংলাটা কি আদৌ আমাদের দরকার, নাকি কোনো রকম এদিক ওদিক করে পার করে গেলেই বোধহয় হয়ে যায়। তো একেবারেই সর্বপ্রথমে আমি বলবো, শুরু করছি তার আগেই, যে তোমার মাথার মধ্যে যদি থেকে থাকে বা তোমাদের মাথার মধ্যে যদি থেকে থাকে যে ওই আমার বাংলাটা ঠিক আসে না বা এটা এমনিতেই হয়ে যাবে, তাহলে ইউ ক্যান লিভ। ঠিক আছে, কারণ বিষয়টা খুব সহজ নয়, আবার বিষয়টা খুব কঠিন নয়। 25টা নাম্বার এখানে রয়েছে টোটাল নাম্বার অফ, মানে ফুল মার্কস এর যতগুলো নাম্বার আমাদের পঞ্চায়েত এক্সাম তোমরা খুব ভালো করে জানো, তার 25 নাম্বার কিন্তু এই বাংলাতে রয়েছে। ফলত এই 25-এ 25 যারা ক্যারি করবে মনে করছো, বা যারা মনে করছো যে এটা আমার দরকার, কেবল তারাই ক্লাসে থাকো। আদারওয়াইজ যারা মনে করছো ঠিক আছে হয়ে যাবে, স্টেজে ম্যানেজ করে দেবো, কোনো সমস্যা নেই, আমার মনে হয় এই ক্লাসটা তাদের জন্য নয়। তো সবার প্রথম আমরা সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করি, তারপরে আমরা একটা
গ্রামার পার্ট সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা ছোটবেলা থেকে যে বিষয়গুলো পড়ে এসেছো বাংলা ব্যাকরণে, সেই বিষয়গুলোই কিন্তু এদিক ওদিক করে এখানে দেওয়া রয়েছে। কিন্তু মজার বিষয় যে বাংলা ব্যাকরণটাকে স্কুল লেভেলে, এই ধরো 6, 7, 8, 9, 10 এই লেভেলে আমরা কেউ গুরুত্ব দিইনি। বলা ভালো, আমাদেরকে দিয়ে গুরুত্ব দেওয়ানো হয়নি, কারণ 6, 7-এ তো আর একজন স্টুডেন্টের মধ্যে সেই মরালিটি, সেই ভ্যালু, সেই লজিক্যাল ব্যাপারটা আসে না। তো তখন যদি আমরা গুরুত্ব দিতাম, তাহলে আজকে যারা দিয়েছো তোমাদের মধ্যে, তাদের জন্য আজকের ক্লাস খুব সহজ, তাদের জন্য এই 25 নাম্বার ক্যারি করা খুব সহজ। আর যারা ওই গুরুত্বহীন এবং গুরুত্বপূর্ণ এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে, তাদেরকে বলবো যে ক্লাসগুলোর সঙ্গে তোমার পুরনো স্মৃতিটাকে একটু কানেক্ট করো। নতুন করে শেখার মতন কিছুই আমাদের কাছে নেই, এবং সেই ক্ষমতাও বোধহয় আমাদের নেই। অলরেডি তোমরা জানো তোমাদের ভিতরে নলেজ এক্সিস্ট করছে, সেই নলেজ থেকে আমি জাস্ট একটু মনে করিয়ে দেবো, আর কিছু না। আর আর যাদের মনে হচ্ছে যে আমার কিছুই মনে নেই, তাদেরকে বলবো ক্লাসটা খুব মন দিয়ে দেখো। আমার মনে হয় আফটার ক্লাস পুরো বিষয়টা একটুখানি হলেও ক্লিয়ার করাতে পারবো। তাহলে শুরু হচ্ছে একেবারেই ভোকাবুলারি বা শব্দ ভান্ডার দিয়ে। দেখো, এই যে অংশ, এই অংশে বাংলা শব্দের অর্থ ও ব্যবহার থেকে প্রশ্ন আসে। যেমন এখান থেকে শব্দের অর্থ থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে শুদ্ধ বানান থেকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে সাধু ভাষা চলিত ভাষা কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে তৎসম তদ্ভব দেশি ও বিদেশি শব্দ সম্বন্ধে। আচ্ছা, সকলে কি শুনতে পাচ্ছ? আমাকে কেউ একটা রেসপন্স করবে, মানে মেসেজে লেখো তো শোনা যাচ্ছে কিনা। বেশ বেশ। আচ্ছা, যে বাংলা গ্রামার পড়োনি একটু মন দিয়ে ক্লাসটা করো। হ্যাঁ, বেশ বেশ, আমি শোনা যাচ্ছে। তাহলে যার শোনা যাচ্ছে না বা যে মনে করছো শুনতে পাচ্ছ না, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটু লেফট নিয়ে জয়েন করতে পারো, তাহলে আমার মনে হয় প্রবলেমটা সলভ হবে। অনেক সময় ইন্টারনেট কানেক্টিভিটির জন্য, মানে তোমার নিজের ইন্টারনেট কানেক্টিভিটির জন্য অনেক সময় প্রবলেম হয়। তো যেখানে ছিলাম আমরা, তাহলে আর একটা জায়গা থেকে ভীষণভাবে প্রশ্ন আসার চান্স আছে, সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষার অন্তরে যে তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দ আছে, সেগুলোকে আমাদের নির্বাচন করতে হয়। অর্থাৎ এই যে আমরা কথা বলছি বা আমি যে ভাষায় কথা বলছি, অবশ্যই বাংলা ভাষা। তো এই বাংলা ভাষার মধ্যে যে শব্দগুলো রয়েছে, যে শব্দগুলো আমি ব্যবহার করে একটা বাক্য তৈরি করছি এবং সেই বাক্যটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা বুঝছো আমার মনের ভাব, আমি কি বলতে চাইছি। তার মধ্যে প্রত্যেকটি শব্দ কিন্তু কোনোটা তৎসম, কোনোটা তদ্ভব, কোনোটা দেশি, কোনটা বিদেশি। এখন তোমরা বলতে পারো ম্যাডাম বাংলার মধ্যে বিদেশি কোত্থেকে আসলো? এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গে বেশ কয়েকশো বছর ধরে বিভিন্ন বিদেশি শক্তি, সেটা পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, মুঘল, তো তারা এসছে কেউ ধর্ম প্রচারের নামে, কেউ ব্যবসা করার নামে, কেউ শাসন করতে। লিটারেলি যুদ্ধ করে তারা আমাদের এখানকার মসনদে বসেছে। তো যখন একটা নতুন শক্তি আসছে এবং মসনদে বসছে, চেয়ারে বসছে, তখন সে চাইবে যে তার ক্ষমতা, তার ভাষা, তার সবকিছু যেন, তার আধিপত্য যেন এই দেশে তথা এখানে বিস্তার করা যায়। এবং পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ছিল প্রথম থেকেই, এমন একটা বাঙালি আমরা, এমন একটা জাতি আমরা পদলেখন করতে ভালোবাসি, এটা আমাদের জিনে একেবারে প্রথম থেকে ঢুকেছিল। তুমি অন্য ভাষার মধ্যে এরকম 50-60% আমরা যে কথাগুলো বলি, সেই কথার মধ্যে 60%
বিদেশি শব্দ। তৎসম তদ্ভব দেশি প্রত্যেকটাই এ দেশীয়, কিন্তু বিদেশি মানে ইংরেজি শব্দ, ফার্সি শব্দ, আরবি শব্দ, ওলন্দাজ শব্দ, পর্তুগিজ শব্দ, তুর্কি শব্দ, গ্রিক শব্দ ইত্যাদি ইত্যাদি। তো সেই শব্দগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন শব্দের মধ্যে, কোন দেশের শব্দের মধ্যে পড়ছে। যেমন দাম, কম, বেশি, সবই কিন্তু বিদেশি শব্দ। রুমাল, বালতি, হ্যাঁ, চোখের সামনে যা দেখছো সবই তার 60% বেশি বিদেশি শব্দ। আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। অর্থাৎ দেখা গেল একটা সেন্টেন্স দিয়ে দিল এবং বলা হলো যে এই সেন্টেন্সটার অর্থ কি, বা এই বাক্যের এক কথায় প্রকাশ করো। তো এগুলো কিন্তু তোমরা ক্লাস প্রাইমারি লেভেলে পড়েছো, ক্লাস 3-4-এ, 4-এও সম্ভবত এই বিষয়গুলো তোমরা পড়ে এসছো, ছিল, কিন্তু আমাদের সেভাবে বোধহয় আর স্মরণে নেই। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেবো প্রসঙ্গে, যে ভিক্ষার অভাব। কেউ যদি বলে এটাকে এক কথায় প্রকাশ করো, তাহলে আমরা কি বলবো? তখন অবশ্যই আমাদেরকে বলতে হবে যে দুর্ভিক্ষ। তাহলে ভিক্ষার অভাবকে এক কথায় প্রকাশ হচ্ছে দুর্ভিক্ষ। তো এরকম একটা লিস্ট আমাদেরকে করতে হবে এবং সেখান থেকে পড়াশোনা করতে হবে। আর একটা কি, শব্দ শুদ্ধি, অর্থাৎ শব্দ দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এর মধ্যে থেকে শুদ্ধ শব্দ কোনটা সেটা বেছে নাও, এবং বাক্যে শব্দের ব্যবহার কেমন হতে পারে তেমন প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে আসতে পারে, অর্থাৎ ভোকাবুলারি অংশ থেকে আসতে পারে। এখান থেকে ধরো অম্লান শব্দের অর্থ কি, হ্যাঁ, নির্ভীকের সমার্থক শব্দ কি, হ্যাঁ, শুদ্ধ বানান নির্ণয়, আহ, এর উপরে প্রশ্ন বেসিক্যালি আসে। এবার চলে আসছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে বিশেষ্য। অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলি, তোমরা এখানে অনেকেই বাংলা বোঝো না, ওই ভবানী প্রসাদ মজুমদারের কবিতাটার মতন, যে আমার বোধ হয় মানে উনি ওখানে বলেছেন আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এবং তোমাদের কারোর কারো মনে হচ্ছে যে আমার বোধ হয় বাংলাটা ঠিক আসছে না। তো তোমরা নিশ্চয়ই ছোটবেলায় নাউন ফর্মস পড়েছো, সেটাকে আমরা বাংলায় বলি বিশেষ্য পদ। সেখানে আমাদেরকে পড়তে হবে বিশেষ্যের প্রকারভেদ, এবং তার মধ্যে পড়তে হবে জাতিবাচক বিশেষ্য কি, তার মধ্যে আমাদের পড়তে হবে ব্যক্তিবাচক বিশেষ্য কি, আমাদেরকে পড়তে হবে বস্তুবাচক বিশেষ্য কি, এবং সমষ্টিবাচক বিশেষ্য। সেই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস যেটা পড়তে হবে, সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে, যেমন স্ত্রী পুরুষ, নদ নদী, এরকম ধরনের। দেখো প্রশ্ন কিন্তু খুব কঠিন আসবে না, আবার প্রশ্ন আমি পড়লাম না, জানলাম না, পরীক্ষা দিতে চলে গেলাম, এরকম সহজও কিন্তু আসবে না। মোদ্দা কথা, চর্চায় থাকতে হবে, পড়তে হবে। আর কি, বচন পরিবর্তন আসতে পারে, কারক বিভক্তি থেকে প্রশ্ন আসতে পারে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন ধরো ছেলে, ছেলেরা, কবি, কবিগণ, ঠিক আছে। এবার চলে এসেছি ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার কাল, ইংরেজিতে যেটাকে আমরা বলি ভার্ব। তার মধ্যে ক্রিয়ার কালে তিনটে কাল রয়েছে, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আমরা ইংরেজিতে কি বলি? পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই বর্তমান কাল তারও কিন্তু অনেক ভাগ আছে, অতীতকাল তারও ভাগ আছে, এবং ভবিষ্যৎকাল তারও ভাগ আছে, যেগুলো আমরা আগামীতে দেখবো। এবার চলে এসেছি পুরুষ ভেদে বিভিন্ন প্রকার, ধাতুর বিভিন্ন প্রকার, এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ক্রিয়ার মধ্যে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স ভীষণ ভাবে রয়েছে। তাহলে যেমন আমি বলছি আমি যাই, আমরা অনেকেই জানি যে আমি যাই এটা একটা বর্তমান কালের, সে গিয়েছিল আমরা সবাই জানি এটা অতীতকাল, তারা যাবে
আমরা সকলেই জানি এটা একটা ভবিষ্যৎকালের অংশ। কিন্তু প্রশ্নপত্র বোধহয় এত সহজ থাকবে না। আমি শুরুতেই বললাম যে বর্তমান কালের মধ্যেও ভাগ আছে, অতীত কালের মধ্যেও ভাগ আছে, এবং ভবিষ্যৎ কালের মধ্যেও ভাগ আছে, ঠিক পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্সের ভিতরে যেমন। তো সেই ভিতরের ভাগ থেকে কিন্তু প্রশ্ন আসবে। দিয়ে দিল নিত্যবিত্ত অতীতের একটা উদাহরণ, বর্তমান বর্তমানের একটা উদাহরণ, এরকম ধরনের প্রশ্ন। তো এই আর কি। এবার চলে আসছি সন্ধি। দেখো, সন্ধি চ্যাপ্টারটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে এসেছি, একেবারেই প্রাইমারি স্কুল থেকে। ক্লাস 2-3 অনুশীলনীতে গেলেই একটা করে দুটো করে সন্ধির উদাহরণ থাকতো মোটামুটি। কিন্তু সন্ধির ভিতরকার অনেক নিয়ম আছে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সন্ধিটা একটু দেখতে হবে। তার কারণ নর্মালি তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি আচ্ছা নয়নের সন্ধি বলো, তোমরা হয়তো অনেকেই বলতে পারবে। কিন্তু পরীক্ষার হলে যখন নয়নের সন্ধি থাকবে এবং তার 4খানা অপশন থাকবে, তখন তোমরা চলে যাবে কনফিউশনে। অর্থাৎ সন্ধি অনেক সহজ উইদাউট অপশনস, সন্ধি অনেক কঠিন আমার মতে উইথ অপশনস। অর্থাৎ অপশন দিয়ে যদি তোমাকে সন্ধি নির্মাণ করতে দেয়, তখন কিন্তু তুমি একটু কনফিউশন পড়ে যাবে, বা একটু তোমার দ্বিধান্বিত হবে যে কোনটা হবে, এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে, এটা হবে না ওটা হবে। তার জন্য এই নিয়মগুলো আমাদের জানতে হবে। কোনটা আকার এবং আকার যোগ করলে কি হয়, অকার এবং অকার যোগ করলে কি হচ্ছে, হস্যইকার এবং অকার যোগ করলে কি হচ্ছে, রস্যইকার এবং আকার যোগ করলে কি হচ্ছে। তো এই যে বিভিন্ন নিয়ম, তার উপরে কিন্তু নির্ভর করছে সন্ধি। আবার কিছু সন্ধি আছে যেগুলো কোনো নিয়মই মানে না, তারা তাদের মতন চলে, অর্থাৎ তাদেরকে তুমি কোনো নিয়মের মধ্যেই ফেলতে পারবে না। সেই ধরনের সন্ধিকে বলি আমরা নিপাতনে সন্ধি। অর্থাৎ এদের এই ধরনের সন্ধির কোনো লজিক্যাল বিশ্লেষণ হয় না। তো মোটামুটি সন্ধিকে আমরা 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবং একটা হচ্ছে বিসর্গ সন্ধি। যেমন দেখো, এখানে দেওয়া রয়েছে বিদ্যালয়, সেটাকে যদি আমরা দেখছি বিচ্ছেদ করলাম, বিদ্যা যুক্ত আলয়, বিদ্যা যুক্ত আলয়। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে দুটো পদ আছে, একটা হচ্ছে পূর্ব পদ, একটা হচ্ছে উত্তর পদ। এটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ। বিদ্যা পূর্ব পদের শেষেও কিন্তু আ রয়েছে, আবার আলয় উত্তর পদের শুরুতেও কিন্তু আ রয়েছে। তাহলে এটা কি হচ্ছে বলতো, কোন নিয়মে যাচ্ছে, আ যুক্ত আ সমান কি হচ্ছে। যখন আমরা সন্ধিটা আজকে যেমন তোমাদের সন্ধিটাই করাবো, তখন আমরা দেখবো যে আ যুক্ত আ সমান কি হচ্ছে, আই হচ্ছে বিদ্যালয়। দেখো, কিন্তু এটা আমরা তখন ডিটেইলি দেখে নেবো একটু। এবার চলে এসেছি সমাস, এটা আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সমাসটা। তার মধ্যে বেশ কিছু ভাগ আছে, যেমন দ্বন্দ্ব সমাস, যেমন কর্মধারায় সমাস, যেমন বহুব্রীহি সমাস, যেমন তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস। আমাদের মধ্যে মনে হতে পারে যে ম্যাডাম সমাস এবং সন্ধির পার্থক্য কোথায়। তখন তোমরা অনেকেই জানো, আমি জানি, আবার অনেকের কনফিউশন লাগছে যে সমাস আর সন্ধির মধ্যে সত্যি পার্থক্য কোথায়। ছোটবেলায় আমরা ইতিহাসে একটা শব্দ পড়েছিলাম যে অমুক তমুকের সঙ্গে সন্ধি করতে গেছে, অমুক জায়গায় অমুক রাজার সঙ্গে তমুক ইংরেজ দল সৈন্যের সন্ধি সাধিত হয়েছিল। মনে পড়ছে কি?
অর্থাৎ সন্ধি বলতে কি বলছি? মিলন। কিসের মিলন? না পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলন। যেমন যে উদাহরণটা একটুখানি আগে দিলাম তোমাদের, দুটো বর্ণ বা ধ্বনি আমি এখানে উল্লেখ করেছি, একটা বিদ্যা, একটা আলয়। দুটো কিন্তু আলাদা আলাদা বর্ণ, বলা ভালো আলাদা আলাদা ধ্বনি। এই দুটোর মিলনে কিন্তু সন্ধিটা তৈরি হচ্ছে বিদ্যালয়। সূত্র অনুযায়ী যখন আমরা তোমাদেরকে সূত্র দেখাবো তখন তোমরা দেখতে পাবে আ যুক্ত আ মিলে আ হচ্ছে। তাহলে সমাস কি? আগেরটাই আমরা দেখেছিলাম বর্ণ এবং ধ্বনির মিলন। সমাস হচ্ছে অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার বা মিলন ঘটা। তাহলে একের অধিক পদ, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, সেরকম একের অধিক পদকে যখন আমরা একটি পদে পরিণত করি, যেমন আমি যদি বলি যে সিংহ চিহ্নিত আসন, কি না? সিংহ চিহ্নিত আসন। এখানে তিনটে পদ আছে, সিংহ একটা, চিহ্নিত একটা, আসন একটা। এই তিনটি পদকে আমরা এক পদে পরিণত করছি, কি করছি? সিংহাসন। তাহলে বেসিক ডিফারেন্সটা আশা করি বোঝাতে পারলাম। সন্ধি ও সমাসের মূল পার্থক্য হচ্ছে মিলন ও পদের সম্পর্ক। অর্থাৎ সন্ধি হলো ধ্বনি ও বর্ণের মিলন, আর সমাস হলো দুই বা ততোধিক পদের বা শব্দের মিলন। আমি যদি আরো একটু ডিটেলসে বোঝাই, সন্ধির ক্ষেত্রে সাধারণত কোনো পদের কিন্তু বিভক্তি লোপ পায় না। এখন তোমাদের মনে হতে পারে যে বিভক্তি কি, সেটা আমরা আগামীতে বলবো, এবং যারা জানো তারা একটু শুনে রাখো। আর সমাসের ক্ষেত্রে, না সমাসে পদের মাঝের বিভক্তি বা বিভক্তি স্থানীয় যে অনুসর্গ, সেগুলো কিন্তু লোপ পাচ্ছে, যেহেতু এক পদে পরিণত হচ্ছে। আশা করি বোঝাতে পারছি। তাহলে সমাসগুলোর ক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব পড়তে হবে, দ্বন্দ্ব সমাস কি পড়তে হবে, কর্মধারায় সমাস কি পড়তে হবে, তৎপুরুষ সমাস কি পড়তে হবে, বহুব্রীহি সমাস কি পড়তে হবে, এবং তারপরে যেটা সেটা দ্বিগু সমাস, সেটাও কিন্তু আমাদের পড়তে হবে। এবার চলে আসছি কারক ও বিভক্তি। কারক ও বিভক্তির ক্ষেত্রে আমরা কি কি দেখছি? কর্তৃকারক পড়তে হবে, কর্মকারক পড়তে হবে, করণকারক পড়তে হবে, এবং তার পরবর্তীতে যেটা আছে অপাদান কারকও কিন্তু আমাদের পড়তে হবে। চলে আসছি বাক্য। ধরো একটা ভুল বাক্য দিয়ে দিল, তোমাকে বলা হলো যে বাক্যটি সংশোধন করো। ধরো একটা সাধু বাক্য দেওয়া হলো, বলা হলো চলিত বাক্যে রূপান্তরিত করো। কিংবা বাক্যকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। বলা হলো, সরল বাক্য দিয়ে দেওয়া হলো এবং বললো এটাকে জটিল বাক্যে রূপান্তরিত করো। জটিল বাক্য দিয়ে দেওয়া হলো, বলা হলো এটাকে যৌগিক বাক্যে রূপান্তরিত করো। কিংবা যৌগিক বাক্য দেওয়া হলো, বলা হলো এটাকে সরল বাক্যে রূপান্তরিত করো। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা সম্মুখীন এখান থেকে হতে পারি। চলে আসছি ধ্বনি ও বর্ণ। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমরা দেখবো যে স্বরধ্বনি কি, এক্ষেত্রে আমরা দেখবো ব্যঞ্জন ধ্বনি কি। স্বরধ্বনি বলতেই বর্ণ পরিচয়ে বা আদর্শ যে ধারাপাত, যে বইটা, ঠিক আছে, আদর্শ লিপি ধারাপাত বর্ণ পরিচয়, যে বইটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি,
তার যে দুটো ফর্ম আমরা দেখেছি, একটাতে অ আ ক খ, অ আ লেখা থাকে আর একটাতে ক খ লেখা থাকে। এই যে অ আ, এইগুলোকে আমরা বলছি স্বরধ্বনি তথা স্বরবর্ণ। আর ক খ গ ঘ এগুলোকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি তথা ব্যঞ্জন বর্ণ। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ধ্বনির পরিবর্তন করে ফেলি। যেমন অনেক সময় আমাদের কি বলা উচিত, বর দাদা বলা উচিত দাদাকে, কিন্তু বলতে 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 আমরা কি বলি বড়দা, ছোটদা, বড়দি, ছোটদি, তাই না? আজকে এই যে কলকাতা, অনেক পুরানো যে বইগুলো সেটা তুমি খুলবা, দেখবে সেখানে লেখা আছে কলিকাতা। বিভিন্ন পুরানো নিউজ পেপার, আর্টিকেল, বাংলার যেগুলো আর কি, সেগুলোতে দেখবে কলিকাতা লেখা আছে। তো সেটা উচ্চারিত হতে 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 কলিকাতাটা রূপান্তরিত হয়েছে কিসে না কলকাতাতে। কেন? ধ্বনি পরিবর্তন। তাহলে একটা জিনিস আমাদের বেসিক জিনিস মাথায় আসছে যে ধ্বনি পরিবর্তনটা কেন হয়। আবার আরেকটা জিনিস বলি, ধরো তুমি কলকাতায় আসবে, মানুষ তোমার সাথে এক ধরনের কথা বলছে। কোথায় গিয়েছিলি তুমি? বীরভূমের একেবারে এই ধরো লাভপুর, ঠিক আছে, এই গ্রামগুলোতে যাও, তোমায় বললো কই গিয়েছিলি? তুমি কলকাতার পার্শ্ববর্তী 2 চব্বিশ পরগনার, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া একেবারে এই গ্রামগুলোতে চলে যাও, তোমাকে জিজ্ঞাসা করবে কই গেলি। আবার তুমি মেদিনীপুর, একেবারে পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যার বর্ডারে যাও, দেখবে তোমাকে হয়তো বললো কই গইলা। তাহলে একটা শব্দ, একটা বাক্য, সেই বাক্যটাকে নিয়ে তুমি বীরভূম গেলে একরকম ভাবে কথা বলছে, তুমি কলকাতাতে আসলে একরকম ভাবে কথা বলছে, 2 চব্বিশ পরগনাতে গেলে একরকম কথা বলছে, হ্যাঁ মেদিনীপুর গেলে একরকম বলছে, আবার বাঁকুড়া পুরুলিয়ায় গেলে একরকম বলছে। কেন বলতো? ধ্বনি পরিবর্তন। জায়গা বিশেষে, মানুষের উচ্চারণ বিশেষে কখনো কখনো দ্রুততার জন্য কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। এখান থেকে কিন্তু প্রশ্ন একটা আসবেই, ঠিক আছে? আমরা অনেক বড় চ্যাপ্টার আমরা পড়াবো। নেক্সট চলে আসছি বর্ণ বিশ্লেষণ। এবার চলে আসছি আরেকটা আর পরবর্তী যেটা, সেটা হচ্ছে উপসর্গ ও প্রত্যয়। এখানে উদাহরণ হিসেবে আমরা বলছি যে অযুক্ত জ্ঞান, কি বলছি অজ্ঞান। কর যুক্ত তা, কি বলছি কর্তা। এখান থেকে প্রশ্ন আসবে বেঙ্গলি কম্প্রিহেনশন, আমরা ইংলিশ কম্প্রিহেনশন পড়েছি যেটাকে আমরা বলে থাকি রিডিং কম্প্রিহেনশন। তো ইংলিশে আসবে কিনা আমি জানি না, বাংলায় হয়তো একটা বেঙ্গলি কম্প্রিহেনশন আসতে পারে। বাংলাতে আমরা বলবো যে বাংলা অনুধাবন, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া হবে তোমার, হয়তো যে কোনো একটা স্টোরি সেখানে থাকলো, বা একটা চলমান কোনো ঘটনা থাকলো, একটা আর্টিকেল থাকলো, মানে আর্টিকেল মানে প্রবন্ধ, আর্টিকেল বলতে আর্টিকেল প্রিপোজিশনের কথা বলছি না কিন্তু, হ্যাঁ। তো তার রেসপেক্টে হয়তো তোমাকে 5টা প্রশ্ন দেবে, এবং ওই 5টা প্রশ্ন তোমার ওই প্যাসেজ যেটা দেবে, যে প্রবন্ধ বা অনুধাবন যেটা থাকবে, সেটা পড়াশোনা করেই তোমাকে ওই পরবর্তী 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এই 5টা প্রশ্নের মধ্যে কেমন ধরনের প্রশ্ন দিতে পারে সেটা নিয়ে আমি একটু আলোকপাত করব। 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দিল যে উপরোক্ত প্যাসেজটি বা উপরোক্ত অনুধাবনটির মূল ভাব নির্ণয় করুন। সেখানে 4টে অপশন দিল, তোমাকে ভালো করে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে প্যাসেজটা কি বলতে চাইছে। এটা কি করোনাকালীন সময়কার কোন একটা গল্প দিয়েছে, নাকি এটা কোন একটা আমফান বা ইত্যাদি ইত্যাদি ঝড়ের গল্প দিয়েছে, নাকি এটা পশ্চিমবঙ্গের নতুন সরকারের পালা বদলের কোনো গল্প দিয়েছে।
নাকি কোনো একটা রুরাল ডেভেলপমেন্টের গল্প দিয়েছে, যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা। তো মূল ভাবটাকে, মূল জিসটাকে, সেটা তোমাকে বুঝতে হবে পড়ে। আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, শিরোনাম নির্বাচন কর। 4টে অপশন দেবে, তোমার মতে বেস্ট শিরোনাম কোনটা সেটা তোমাকে নির্বাচন করতে হবে। একটা প্যাসেজ থেকে একটা শব্দ তুলে দিয়ে বলতে পারে শব্দার্থ করো, আবার প্যাসেজ থেকে সিম্পল প্রশ্ন উত্তর দিতে পারে। ধরো প্যাসেজের মধ্যে কোনো প্রশ্ন মানে কোনো তথ্য রয়েছে, সেই তথ্যের উপর নির্ভর করে কোনো প্রশ্ন করতে পারে, সেটা তোমাকে প্যাসেজ পড়ে উত্তরটা দিতে হবে। আরেকটা জিনিস যেটা দিতে পারে সেটা হচ্ছে লেখকের বক্তব্য। অর্থাৎ উপরোক্ত এরকম প্রশ্ন দিতে পারে যে উপরোক্ত অনুধাবনে লেখকের বক্তব্য কি ছিল। এখানে 4টে অপশন দিল, তোমাকে বুঝতে হবে যে লেখকের বক্তব্য কি ছিল। এখান থেকে আমি একটা প্রিপারেশন টিপস দিই যে আমরা কিভাবে এই জায়গা থেকে 5টা প্রশ্ন দিলে 5টাই ঠিক করতে পারি। আমরা আসলে এখন প্রচন্ড ডিজিটাল যুগে বসবাস করছি, মানে আমাদের কাছে দুদণ্ড সময় নেই, অথচ সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে আমরা পিছপা হচ্ছি না। কিন্তু পড়াশোনার জন্য বা মানে কি বলবো, মানে গঠনমূলক কোনো কাজ করতে গেলে আমাদের হাতে আর সময় নেই। তখন বলছি, নিজের কাছে নিজে বলছি বা সময় পাচ্ছি না, ইনক্লুডিং মি। ঠিক আছে, আমি আমি আমাকেও তোমাদের মধ্যে ইনক্লুড করছি, আমিও তোমাদের মধ্যেই পড়ছি। আমি কোনো মঙ্গল গ্রহ বা শুক্র বা চাঁদের কেউ না, আমিও তোমাদের মধ্যেই আছি। আমিও তাই প্রত্যেকদিন ভাবে এটা করব এটা করব, কিন্তু সময় পাচ্ছি না, এবং আমাকে নিজের কাছে নিজেকে এক্সকিউজ দিতে হচ্ছে সময় পাচ্ছি না। আমরা আমাদের বোধহয় আমরা সকলেই আমরা এই 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 সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু এইটাকে যদি আমরা একটু সরাতে পারি, তাহলে বোধহয় সবকিছু আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। কেন? আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যাচ্ছি, তখন আমরা সৃজনশীলতা, পড়াশুনো থেকে দূরে চলে যাচ্ছি। কিন্তু আমরা কিন্তু সমস্ত খবর পেয়ে যাচ্ছি। দেখা গেল একটা নিউজ পেপারে যে খবরটা আসছে, সেটা তার আগে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। কখনো কখনো এটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি উপকারের কারণ হচ্ছে, আবার অনেক সময় আমাদের এটাই সব থেকে ক্ষতির কারণ হচ্ছে। যেটা বলবো আমার মোদ্দা কথা, সেটা হচ্ছে আমরা প্রতিদিন একটা করে সংবাদপত্র যদি নিই, এবং সেটা যে কোনো সংবাদপত্র হতে পারে, প্রতিদিন, আনন্দবাজার, এই সময়, যা খুশি, বর্তমান, সেখান থেকে আমরা যদি একটা দুটো তিনটে করে আর্টিকেল পড়ি, একটা দুটো তিনটে করে প্যাসেজ যদি পড়ি, তাহলে বোধহয় এখান থেকে প্রশ্নগুলো আর ভুল হবে না। এবং সেখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো যে এই প্যাসেজটার মধ্যে মূল ভাব কি। এই প্যাসেজের শিরোনাম তো একটা দেওয়া রয়েছে, এর বাইরেও কি শিরোনাম দেওয়া যেতে পারে, লেখক এখানে কি বোঝাতে চেয়েছে, খুব ইজি হবে। এবং ইংলিশের ক্ষেত্রেও আমি সেম তাই বলবো। এখন তোমরা বলতে পারো ম্যাডাম এখন তো সমস্ত নিউজ পেপার অনলাইনে পাওয়া যায়, আমি তোমাদের সঙ্গে সহমত। সত্যি এখন সমস্ত নিউজ পেপার অনলাইনে পাওয়া যায়, কিন্তু অনলাইনে তুমি যখন নিউজ পেপার গুলো পাবে, তখন তুমি কি পড়বে? আমি তোমায় বলছি তুমি পড়বে না। কেন বলো তো? কারণ তোমার কাছে সময় নেই, বা আমাদের কাছে সময় নেই। কিন্তু তোমার বাড়িতে যদি কেউ এসে নিউজ পেপারটা দিয়ে যায়, কিংবা যদি তোমার বাড়িতে কেউ এসে প্রত্যেক মাসে তোমার বাড়িতে যে নিউজ পেপারটা দিয়ে গেল তার জন্য টাকা নিয়ে যায়, তখন তোমার এমনিই মনে হবে যে প্রত্যেক মাসে আমি টাকা দিচ্ছি অথচ পড়ছি না। প্রত্যেকদিন অন্তত দুটো তিনটে করে আর্টিকেল হলেও তুমি পড়বে। কেন বলো তো? কেন? তুমি কারণ টাকা দিয়ে নিউজ পেপারটা কিনেছো, বিকজ অফ মানি। তুমি এখানে ইনভেস্ট করেছো,
দ্যাটস ওয়াই তুমি পড়বে, কিন্তু যখন তুমি ইনভেস্ট করবে না, তুমি পড়বে না। এই যে সরকার বলছে কিছুদিন পর বা পরবর্তীকালে বোধহয় সমস্ত সরকারি চাকরির পরীক্ষা থেকে ফিসটা তুলে নেবে, খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু একদল এমন স্টুডেন্ট আছে, থাকবে, আরে ঠিক আছে ফ্রিতে ফর্ম ফিল আপ হচ্ছে, চল ভাই ফর্মটা ফিল আপ করে দিই, পরীক্ষাটা দিয়ে আসি। কিন্তু ফিসটা যখনই 1000-1500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, তখনই তার মাথায় ঘুরতে থাকবে, 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি। তাহলে যেখানে তুমি মানি ইনভেস্ট করছো, সেখানে তোমার মাথার মধ্যে, এখনো আমরা বাঙালি, আমরা সেই মধ্যবিত্ত জায়গাতেই পড়ে আছি, মাথার মধ্যে অটোমেটিক্যালি ঘুরবে যে আমার এখানে মানি ইনভেস্ট করা আছে, এটা আমাকে করতে হবে। সিম্পল ব্যাপার, তোমাকে তোমাকে যদি মাস্টারজি প্রত্যেক সপ্তাহে 4টে করে ফ্রি ক্লাস ডিস্ট্রিবিউট করে বা ফ্রি ক্লাস দেয়, তোমরা এখানে আজকে 100 জন আছো, তো প্রত্যেক সপ্তাহে যদি 6 মাস ফ্রি ক্লাস চলতে থাকে, তোমাদের এই 100 জন 2 মাস পরে 10 জনে এসে পৌঁছাবে। আমি বলছি, কেন বলো তো? বিকজ অফ ফ্রি। কিন্তু এটা যদি পেইড ক্লাসে যায়, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে ইচ অ্যান্ড এভরি ওয়ান তোমরা প্রেজেন্ট থাকবে, এবং শুধু তাই না, তোমরা দেখে নেবে যে ঠিকঠাক ক্লাসগুলো হচ্ছে কিনা, ঠিকঠাক রেকর্ডিং গুলো পাচ্ছি কিনা, ঠিকঠাক নোটস গুলো আসছে কিনা। কেন বলো তো? কারণ তুমি ফিস দিয়ে ভর্তি হয়েছো। হ্যাঁ, এবার চলে এসেছি আমরা পরবর্তীতে, যে বেঙ্গলি লিটারেচার বা বাংলা সাহিত্য, অর্থাৎ গ্রামার বা কম্প্রিহেনশন অনুধাবনের পরেও কিন্তু আমাদের আর একটা ছোট্ট পার্ট থেকে যাচ্ছে, যেখান থেকে মোটামুটি 2-4টে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্য। অর্থাৎ এখানে বাংলা সাহিত্যের ইতিহাস ও লেখক বা রচনা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতে পারে। এখন বাংলা সাহিত্য বলতে তো একটা বড় সমুদ্র, প্রশান্ত মহাসাগর, তাহলে আমাদের এখন প্রশান্ত মহাসাগরে গিয়ে ডুব দিতে হয়, তাই না? আমি বলবো কোনো প্রয়োজন নেই। এখানে যে সিলেবাস, মানে ওখানে তোমাদের যে সিলেবাস, সেখানে কেবল বেঙ্গলি লিটারেচার দেওয়া রয়েছে, আমি সেটাকে স্পেসিফিক করে নিয়ে এসেছি যে বেঙ্গলি লিটারেচারের মধ্যে কোনগুলো পড়তে হবে। বেঙ্গলি লিটারেচার মানে তো ধরো কলেজ স্ট্রিটে তুমি গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখবা সবই বেঙ্গলি লিটারেচার। কলেজ স্ট্রিটের 99% বই বাংলা সাহিত্যের বই, 1% অন্য ইংলিশ বা ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি রয়েছে। বড় বড় যে পাবলিকেশন গুলো, দেশ, আনন্দ, বই মেলাতে তুমি চলে যাও, ঠিক আছে, ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেখানে 99% বই পাবে যেগুলো বাংলা সাহিত্যে। তাহলে ওই বই পড়ে আমাকে যদি এখন পঞ্চায়েতের পরীক্ষা দিতে যেতে হয়, তাহলে তুমি পাগল হয়ে যাবো। না, প্রয়োজন নেই কোনো। দেখো, রবীন্দ্রনাথ টেগোর থেকে আমাদের যেটা বেসিক জায়গা, সেটা সবার আগে আমাদের জানতে হবে যে রবীন্দ্রনাথ টেগোর কোন সাহিত্যের জন্য কি রচনা করে নোবেল পুরস্কার পেয়েছেন। বলো তো, মেসেজ মেসেজ বক্সে লেখো তো। এটা আমাদের বাঙালি হিসেবে জানা প্রয়োজন। বলতো যে নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ কেন পেয়েছিলেন, কোন সাহিত্যটা রচনা করে, কোন বইটা লিখে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন? মেসেজ বক্সে লেখো তো দেখি।
এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তোমরা কি জানো যে একজন, দুজন, এতজন উত্তর দিয়েছো তোমরা, মাত্র তার মধ্যে দুজন ঠিক করেছো। দুজন ঠিক করেছো। এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, মোটামুটি এখানে 15-20 জন উত্তর দিয়েছো, তার মধ্যে দুজন ঠিক করেছো। দ্যাট ইজ নট গীতাঞ্জলি। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, যার নাম সংস অফারিং। বাংলা হচ্ছে গীতাঞ্জলি, কিন্তু গীতাঞ্জলি বললেই কিন্তু ছাট করে কেটে দেবে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 1910 সালে প্রকাশিত হয়েছিল। একটু স্টোরিটা বলে দিই। পরবর্তীতে তিনি নিজেই এর কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করেন, অর্থাৎ রবি ঠাকুর নিজেই গীতাঞ্জলির কবিতাগুলোকে ইংরেজিতে অনুবাদ করেন, যা 19 অর্থাৎ 1912 সালে লন্ডনে প্রকাশিত হয়েছিল সংস অফারিং নামে। এবং সেই বইটির জন্যই কিন্তু রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং বলে রাখি, প্রথম এশিয়ার নোবেল রবীন্দ্রনাথ অনেকেই পেয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ কেন এত বিখ্যাত? প্রথম এশিয়ার মানুষ হিসাবে রবীন্দ্রনাথ যে নোবেল পেয়েছে এটা আমরা অনেকেই জানি, কিন্তু এটা আমরা কেউ জানি না প্রথম ইউরোপীয়, অর্থাৎ ইউরোপ মহাদেশের নাগরিক ব্যতীত তার আগে যারা পেয়েছে সবাই ইউরোপীয় মানুষরা পেয়েছে। প্রথম ইউরোপীয় হিসাবে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিল সারা বিশ্বের মধ্যে। সেই সঙ্গে সঙ্গে প্রথম এশীয় ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। সেই জন্য রবীন্দ্রনাথ এত বিখ্যাত। আদারওয়াইজ নোবেল তো অনেকে প্রত্যেক বছর নোবেল পাচ্ছে, আমরা কয়জনের নাম মনে রেখেছি। রবীন্দ্রনাথ কেন এত বিখ্যাত? ঠিক এই কারণে সারা বিশ্বে, নট অনলি ইন্ডিয়া, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, সারা বিশ্বে রবীন্দ্রনাথ এই জন্য সমাদৃত। এছাড়াও রবীন্দ্রনাথের আরো কিছু লেখা, ডাকঘর সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, সোনার তরী সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এবার চলেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমানে আপকামিং যে কটা পরীক্ষা আছে, নট অনলি পঞ্চায়েত, প্রত্যেকটি পরীক্ষার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একেবারেই, কি বলবো, মানে কতটা ইম্পর্টেন্ট আমি যদি মুখে বলি তাহলে সেটা ভুল হয়ে যাবে, সেটা তোমরা নিজেরাই অনুধাবন করো। তার মধ্যে সব থেকে বন্দে মাতরম গানটা কোন পাঠ্যাংশের অংশ? বলো তো আমাকে কেউ একটা, যে এই যে বারবার করে সরকার থেকে বলছে বন্দে মাতরম, এই বন্দে মাতরম কোন পাঠ্যাংশের অংশ? গুড, এটা ঠিকঠাক আছে। অর্থাৎ আমাদের ভারতের যেটা জাতীয় গান বন্দে মাতরম, বিখ্যাত আমাদের সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অন্যতম উপন্যাস আনন্দমঠ। কাউ পারলে পড়ো, যারা পড়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা পড়োনি তারা একটু পারলে পড়ো, সেখান থেকে নেওয়া হয়েছে। সুতরাং এই আনন্দমঠ সম্বন্ধে যেমন আমাদের একটু পড়তে হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বন্দে মাতরম সম্বন্ধেও আমাদের একটু জানতে হবে। আনন্দমঠ জানলে আর আলাদা করে বন্দে মাতরম জানার প্রয়োজন হবে না, তার মধ্যেই সবটা পেয়ে যাবে। চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, পথের দাবি, শ্রীকান্ত, এগুলো একটু আমাদের ভালো করে পড়তে হবে। চলে আসছি মাইকেল মধুসূদন দত্ত, সেখান থেকে আমাদের পড়তে হবে মেঘনাদ বধ কাব্য। সেখান থেকে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধটা পড়লেই আপাতত চলবে, আর কিছু প্রয়োজন নেই। কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, নজরুল ইসলামকে আমরা অনেক সময় বিদ্রোহী কবিও বলে থাকি।
তার লেখা অন্যতম কাব্যগ্রন্থ বিদ্রোহী, অগ্নিবীণা, ঠিক আছে, বিষের বাসী। চলে আসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বর্ণ পরিচয়, বাংলা সাহিত্যের। এবার চলে আসছি বাংলা সাহিত্যের যুগ। দেখো, বাংলা সাহিত্যের যুগ হিসাবে বাংলা সাহিত্যকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগে একমাত্র রয়েছে চর্যাপদ। প্রশ্ন আসতে পারে হ্যাঁ এখান থেকে, যে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি? একমাত্র চর্যাপদ, আর কিচ্ছু নেই। তাও চর্যাপদটা নিয়ে এটাও বলে রাখি, যদিও এখান থেকে প্রশ্ন আসবে না, তোমার নেপালিরা বলছে এটা আমাদের সাহিত্য, অসমিয়ারা বলছে এটা আমাদের সাহিত্য, আমরা বাঙালিরা বলছি না এটা আমাদের সাহিত্য, হিন্দি সাহিত্যের ওরা বলছে এটা আমাদের সাহিত্য, আর বিহারিরা মৈথিলি ভাষা ওরা বলছে আমাদের সাহিত্য, উড়িয়ারা বলছে আমাদের সাহিত্য। তো এটা হ্যাপাজার্ড ব্যাপারে এখনো এটা স্থিত, এ নিয়ে এখনো গবেষণা চলছে। তবুও প্রশ্ন আসলে আমাদের বলতে হবে চর্যাপদ, কারণ আমরাও বলছি এটা আমাদের সাহিত্য এবং আমাদেরকে পড়ানো হয় সব জায়গায়। তাহলে প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। চলে আসছে মধ্যযুগ। মধ্যযুগ শুরু হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে, আর একেবারেই কবি গানে গিয়ে শেষ হচ্ছে। এবং আধুনিক যুগ, এখন গতকাল দেশ পত্রিকায় যে কবিতাটা বেরিয়েছে সেটা আধুনিক যুগের অংশ, ঠিক আছে। তো এই আর কি, এইগুলোই আমাদের একটু ভালো করে দেখতে হবে, যেগুলো বললাম। এবং আমার মনে হয় সিলেবাসের এই ডিভাইডেশন, এই এই ব্রেকআপটা বোধহয় তোমাদের কাছে ছিল না। তোমাদের কাছে কি? কারোর কাছেই নেই, কারণ এগুলো তৈরি করা হয়েছে খেটে খুঁটে। এখনো সিলেবাসে কিন্তু বাংলা সাহিত্য বলতে কোনগুলো তোমাদের পড়তে হবে সেটাও বলা নেই। তো বাংলা সাহিত্য বলতে যেটা বললাম, যে একখানা বড় সমুদ্র, সেই সমুদ্রেতে ডুব দেওয়া সম্ভব নয়, তাহলে আর অন্য কিছু পড়ে মানে পড়াশোনা বাদ দিয়ে শুধুই ওখানেই করতে হবে। তো অত প্রয়োজন নেই। যতটুকু সিলেবাসে আমি তৈরি করেছি এটা আর কি, বাংলা সাহিত্যের মধ্যে কি কি পড়তে হবে যতটুকু দিয়েছি, আমার মনে হয় এইটুকু এনাফ, ঠিক আছে, আর পড়ার প্রয়োজন নেই। চলো এবার চলে এসেছি আমাদের অন্য আর একটা বিষয় যেটা থেকে আজকে আমরা শুরু করবো, সেটা হচ্ছে সন্ধি, যেটা আমি ক্লাসে পড়াতে পড়াতে একটুখানি আগে বললাম। এক second। আচ্ছা, এই যে জিট কি জানো, সন্ধি মিনস, একটুখানি আগে ক্লাসে ছিলে আমি বললাম না সন্ধি মিনস কি? এনি ইংলিশ টার্ম আফটার ক্লাস স্যার তোমাকে বলে দেবে যে সন্ধির ইংলিশ টার্ম কি। হ্যাঁ, চল। আহ সন্ধি বিচ্ছেদ বলতে আমরা আহ সবার প্রথম দেখো, সন্ধি আহ বা সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণের শব্দ গঠনের একটি মাধ্যম। অর্থাৎ সন্ধি শব্দের অর্থ কি না, মিলন। আমি একদম শুরুতে বললাম যে আমরা ইতিহাসে পড়েছিলাম যে অমুক রাজা তমুক ইংরেজ সৈন্যের সঙ্গে সন্ধি করতে গেল, ইত্যাদি ইত্যাদি, সেইটা মানে মিলন। দেখো, কিসের মিলন, কি মিলন? বাংলা ব্যাকরণের যে সন্ধি, এটা হচ্ছে সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যখন দ্রুত উচ্চারণের ফলে সম্পূর্ণ বা আংশিকভাবে মিলিত হয়, কিংবা একটি লোপ পায় অথবা একটি অপরটির প্রভাবে পরিবর্তিত হয়, ঠিক এইরূপ মিলন বা লোপ বা পরিবর্তনকে আমরা বলছি সন্ধি। যেমন আমরা বলছি বিদ্যালয়, এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে কি হবে? বিদ্যা মানে বিচ্ছেদ যদি করি তাহলে যুক্ত আলয়। তাহলে এখানে দুটি সন্নিহিত ধ্বনি আছে, কিন্তু আমি একটুখানি আগে পড়ালাম, বিদ্যা একটা ধ্বনি, আলয় একটা ধ্বনি। এই দুটো মিলিত হয়ে কি তৈরি হচ্ছে? নতুন একটি শব্দ গঠন হচ্ছে, বিদ্যালয়। তো সন্ধি শব্দের
বিশ্লেষণাত্মক রূপ হলো কি না সমযুক্ত ধৃ, অর্থাৎ সমদিকে ধাবিত হওয়া বা মিলিত হওয়া। তাহলে সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হলো শব্দ উচ্চারণের সুবিধা। যেহেতু ধ্বনির মিলনই সন্ধি, তাই সন্ধি হচ্ছে ব্যাকরণের ধ্বনি তত্ত্বে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে সন্ধি তো বললাম, মানে মোটামুটি জানলাম যে মিলন, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। তাহলে সন্ধির উদ্দেশ্য কি? আমরা যে সন্ধিটা পড়বো এটা আমাদের বাংলা ব্যাকরণে ইনক্লুড করা কেন, বা আমাদের পড়তে হচ্ছে কেন? এটা কি খায় না মাথায় দেয়, কি করে? আমাদের তো কিছু একটা, দেখো তোমাকে একটা জিনিস পড়ানো হচ্ছে, তার তো কিছু মোটিভ থাকবে, অবজেক্টিভস থাকবে, তবে তো তুমি সেটা পড়বে। তোমাকে মা বললো যা ঘুরে আয়, তুমি এমনি এমনি যাবা? হয়তো কিছু কিনতে পাঠাচ্ছে বা জল আনতে পাঠাচ্ছে বা কিছু আনতে পাঠাচ্ছে ইত্যাদি, কোনো একটা মোটিভ তো থাকবে। তো এক্ষেত্রেও কিন্তু তাই সন্ধির কিন্তু কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য কি? তা উচ্চারণে স্বাচ্ছন্দ্যতা বা সুবিধা বা সহজ প্রবণতা। সাপোজ একটা বাচ্চা যে বিদ্যালয়ে উচ্চারণ করতে পারছে না, তখন আমরা তাকে কি বলি? বাবা বিদ্যাটাকে উচ্চারণ করো, বিদ্যা বিদ্যা। আচ্ছা, কোনো কষ্টের কোনো রকমের বিদ্যাটা উচ্চারণ করতে পেরেছে, তারপরে আমরা বলছি আলয় উচ্চারণ করো, আলয় আলয়, তারপরে আলয় উচ্চারণ করতে পেরেছে। তো এই যে ব্যাপারটা উচ্চারণের ক্ষেত্রে যে সহজ প্রবণতা, এটা হচ্ছে সব থেকে প্রথম এবং প্রধান কারণ। আর কি? ধ্বনিগত মাধুর্য রক্ষা বা সম্পাদন। আর কি? নতুন শব্দ তৈরি করা। আর কি? শব্দকে সংক্ষিপ্ত করা। আর কি? বাক্যকে সংক্ষিপ্ত করা, বাক্যকে সুন্দর, প্রাঞ্জল ও সহজবোধ্য করা। আচ্ছা, সন্ধির ফলে, মানে সন্ধি যে তুমি, তাহলে সন্ধিগুলো কেন, কি জন্য তুমি পড়বে সেটা তুমি বুঝলে। তাহলে সন্ধিটা তুমি ভালো করে পড়লে, তাহলে তার ফলে কি হবে? ফলাফল হিসেবে কি হবে? রেজাল্ট কি হবে? দুটো ধ্বনির মিলিত হয়ে সন্ধির ফলে এক ধ্বনিতে সংহতি লাভ করবে। যেমন ধরো শুভ একটা ধ্বনি এবং ইচ্ছে একটা ধ্বনি, শুভ একটা ধ্বনি, ইচ্ছে একটা ধ্বনি, এটা একসঙ্গে মিলিত হয়ে একটা ধ্বনি বা একটা শব্দ তৈরি করছে, সেটা হচ্ছে শুভেচ্ছা। সেম ভাবে দ্বিতীয় ধ্বনির প্রভাবে প্রথম ধ্বনির রূপান্তর ঘটে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো ধ্বনি আছে, একটা পূর্ব একটা উত্তর। এক্ষেত্রে এই যে দ্বিতীয় ধ্বনিটা, যে উত্তর, উত্তরে যে রয়েছে, যেমন শতযুক্ত অব্দ, এইখানটায় দেখো এই যে শতযুক্ত অব্দ, এখানে এই যে অব্দ, এই অব্দের প্রভাবে প্রথমটা পরিবর্তিত হচ্ছে শতাব্দ। নেক্সট কি? দুটো ধ্বনি একত্রিত হয়ে তৃতীয় আরেকটি ধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন দেখো, উত্তর যুক্ত উত্তর একত্রিত হচ্ছে হয়ে আরেকটা ধ্বনি উত্তরোত্তর পরিণত হচ্ছে। আর কি? দুটো ধ্বনির মাঝখানে তৃতীয় আরেকটি ধ্বনির আগমন ঘটছে।
দেখো উদাহরণ দুটো আমরা যদি একটু ভালো করে মন দিয়ে দেখি, দেখো নৌ একটা ধ্বনি এবং ইক একটা ধ্বনি। আমরা একসাথে করে নতুন একটা শব্দ তথা ধ্বনি সৃষ্টি করছি, সেটা হচ্ছে নাবিক। কোনোভাবেই কিন্তু এখানে না, এই যে আ ধ্বনি কিন্তু এখানে নেই। এখানে কিন্তু কোথাও আটা নেই, আটা এসছে। নৌ আছে, ইক আছে, আছে কি? পাচ্ছ কি? নৌ এবং ইকের মাঝে পাচ্ছ কি? পাচ্ছ না। কিন্তু নৌ এবং ইকের ই মিলে আতে রূপান্তরিত হচ্ছে, নতুন একটা ধ্বনি তৈরি করছে। তার ফলে তার নয় আকার আ এবং বিক, নাবিক তৈরি হচ্ছে। আই থিঙ্ক বোঝাতে পারছি। সেম ভাবে পরেরটা দেখো, বন যুক্ত পতি। কি হচ্ছে? বনস্পতি। এই যে দন্তুস স, এটা কি তুমি এখানে পাচ্ছ? বন যুক্ত পতিতে পাচ্ছ? পাচ্ছ না। কিন্তু এই বন এবং পতি, এই দুটো মিলিত হয়ে কিন্তু এই বনস্পতি তৈরি হচ্ছে। নেক্সট, সন্ধি ও সমাসের পার্থক্য, যেটা আমি কিছুক্ষণ আগে অলরেডি বলে দিয়েছি। আমি আর এখন আর পড়াচ্ছি না, এটা তোমাদের আমি কিন্তু বলে দিয়েছি। দেখো, সন্ধির প্রকারভেদ, অর্থাৎ বাংলা ব্যাকরণে সন্ধিকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, আর একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। বাংলা শব্দের যে সন্ধি, আচ্ছা প্রশ্ন তোমাদের হতে পারে, ম্যাডাম তৎসম শব্দের সন্ধি বলতে আবার কি বোঝানো হচ্ছে? আচ্ছা, তৎ এবং শব্দ, এই যে শব্দটা তৎ এবং শব্দ সম, সরি, তৎ এবং সম, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে বলতো? তার সমান। তাহলে ভাঙলে কি হচ্ছে? তার সমান। তার সমান বলতে কিসের সমান? সংস্কৃতের সমান। তাহলে তৎসম শব্দের সন্ধি বলতে ওই সংস্কৃত শব্দের সন্ধিকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার বাংলা শব্দের সন্ধি আবার দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কিন্তু তৎসম শব্দের সন্ধিকে আমরা তিন ভাগে ভাগ করছি: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে এই যে বিসর্গ সন্ধির কথা বলছি, বিসর্গ সন্ধি, এটা কিন্তু আমরা কেবলমাত্র এই তৎসম শব্দের সন্ধিতেই পাচ্ছি। এটা কিন্তু আমরা বাংলা শব্দের সন্ধিতে পাচ্ছি না। আর দুটো কিন্তু দু জায়গাতেই কমন আছে, রাইট? আজকে আমাদের প্রথম অংশটা স্বরসন্ধি, সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। আগে বলো, এতক্ষণ মোটামুটি সন্ধি বলতে কি বোঝায়, কি খায় না মাথায় দেয়, ঠিক আছে, কি উদ্দেশ্য, কত প্রকার, এই পর্যন্ত যতটুকু পড়ালাম, এর মধ্যে কি তোমাদের কারোর কোথাও কোনো প্রশ্ন আছে? বা সিলেবাসে নিয়ে কি কোথাও কোনো প্রশ্ন আছে? যদি থাকে আমি আমাকে মেসেজ বক্সে লেখো। তারপরে আমরা স্বরসন্ধির নিয়মে আসবো। 1 ঘন্টা তোমরা আমার আমার সঙ্গে আছো, তো এই 1 ঘন্টার মধ্যে তোমাদের যদি কারোর কোথাও কোনো কনফিউশন থেকে থাকে মেসেজ বক্সে লেখো, কনফিউশন না থাকলেও মেসেজ বক্সে লেখো। সন্ধ্যের ইংলিশ ট্রান্সলেশনটা বাদ দিয়ে, হ্যাঁ, ওইটা আমার পক্ষে সম্ভব নয়।
চলো তৎসম শব্দটা একটু বুঝিয়ে দেবো। দেখো, এই যে তৎসম শব্দটা, এটাকে যদি আমরা ভাঙি তৎসম, তাহলে কি হবে বলতো? তার সমান। তার বলতে গেলে কিসের কথা বলা হয়েছে না, ভারতের যে প্রাচীন ভাষা, ভারতের সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি ভারতীয় মহাদেশের? সংস্কৃত। সেই সংস্কৃতের সমান। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? চলো তুমি একটু একটা কাজ করো, লিফট নিয়ে জয়েন করো, তাহলে দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমরা আলটিমেট জায়গায় আসি। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে একেবারেই অপরিবর্তিত ভাবে, বলা হলো সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাকে আমরা তৎসম শব্দ বলছি। অর্থাৎ তৎসম শব্দের মধ্যে যেগুলো রয়েছে সেই শব্দগুলো হুবহু তুমি সংস্কৃত ভাষাতেই পাবে। যেমন ধরো বৃক্ষ, আমরা বাংলায় বৃক্ষ উচ্চারণ করছি, সংস্কৃতে গেলে আমরা বৃক্ষ উচ্চারণ করব, কিন্তু বানান কিন্তু একই। যেমন সূর্য, আমরা বাংলায় সূর্য উচ্চারণ করছি, সংস্কৃতে গেলে আমরা সূর্যা উচ্চারণ করব। কৃষ্ণ, এগুলো কিন্তু পুরোপুরি সংস্কৃতে যা রয়েছে বাংলাতে সেভাবেই এসছে। সেই জন্য এটাকে আমরা বলছি তৎসম শব্দ। হ্যাঁ, চল এবার চলে আসছি স্বরসন্ধির নিয়মে। ইয়েস, সুরিয়া সংস্কৃত ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ এটা বাংলা ওয়ার্ডও। হ্যাঁ, চলো স্বরসন্ধির নিয়ম দেখো। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে নতুন অর্থবহ যে শব্দ গঠিত হয়, বলা ভালো নতুন অর্থবহ যে শব্দ তৈরি হয়, তাকে আমরা বলছি কি না স্বরসন্ধি। তাকে আমরা কি বলছি? স্বরসন্ধি। স্বরসন্ধির অনেকগুলো নিয়ম আছে। যেমন 1 নম্বর নিয়মে দেখো দেওয়া রয়েছে, অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে, তাহলে প্রথম আমি দুটো পদের কথা বলেছিলাম, একটা পূর্ব পদ একটা উত্তর পদ। তাহলে পূর্ব পদের শেষে যদি অকার কিংবা আকার থাকে এবং উত্তর পদের শুরুতেও যদি অকার কিংবা আকার থাকে, তাহলে দুটো মিলে কি হচ্ছে না আকার হচ্ছে। দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে। অ যুক্ত অ সমান আ, একদম প্রথম উদাহরণটা দেখো, অ যুক্ত অ সমান সমান আ। যেমন নর, তোমার মনে হতে পারে ম্যাডাম এখানে অ কোথায় গেল, নরতে অ কোথায়? দেখো নর, উচ্চারণ করো নর, র এর পরে কিন্তু একটা অ আছে। শুধু র নয়, বাংলা ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটি কিন্তু একটি করে স্বরবর্ণের সঙ্গে সংযুক্ত। তারপরে উত্তর পদে কি দেওয়া রয়েছে? অধম। তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? অ দিয়ে শুরু হচ্ছে। তাহলে ওইটা মিলছে তো, অযুক্ত অ। তাহলে অযুক্ত অ সমান সমান রেজাল্টে কি আসছে? আ আসছে। এবার দেখো পরটায় নরাধম, তাহলে এখানে নরা আ তৈরি হয়ে যাচ্ছে। এই নিয়মগুলো যদি আমরা একটু জেনে নিই, তাহলে কিন্তু যতই অপশন দিক না কেন, যতই গুলিয়ে যাওয়ার চান্স থাকুক না কেন, গুলিয়ে কিন্তু যাবে না। এখন তোমাকে যদি, তুমি ধরো নিয়মটা জানো না, তোমাকে যদি বলা হলো নরাধমের সন্ধি বিচ্ছেদ করো, নর যুক্ত অধম, নর যুক্ত আধম, ঠিক আছে, নরা যুক্ত অধম, হ্যাঁ নর যুক্ত ইদম, তখন তোমার ওই দুটো জায়গায় কনফিউশন হবে যে নর যুক্ত অধম হবে নাকি নরা যুক্ত আধম হবে,
নাকি নরযুক্ত আধম হবে? এবার তুমি যদি নিয়মটা জানো, তুমি জানো যে অযুক্ত অ সমান আ, আমি পড়েছিলাম নরযুক্ত অধম সমান নরাধম, চোখ বন্ধ করে তুমি উত্তরটা দিয়ে চলে আসবে, তাই না? নেক্সট উদাহরণটা দেখো, নবহ, বয়ের পরে সেম ভাবে বলছি অ আছে, যুক্ত অন্ন। তাহলে নবহ একটা বর্ণ, একটা ধ্বনি, আবার অন্ন একটা ধ্বনি, দুটো মিলে তৈরি হচ্ছে কি? অযুক্ত অ সমান আ তৈরি হচ্ছে, নবান্ন। পরেরটা দেখো, অযুক্ত আ সমান সমান আহ, কি হচ্ছে? অযুক্ত আ সমান সমান আ। এখানে আমরা কি দেখছি? হিম যুক্ত আলয়, তাহলে হিম অ যুক্ত আলয়, দেখো শুরুতে কি রয়েছে, এখানে কিন্তু আর অ নেই, এখানে কিন্তু আ রয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে অযুক্ত আ সমান সমান আ, তাহলে কি হচ্ছে? হিমালয়। নেক্সট দেখো, সিংহ যুক্ত আসন, কি হচ্ছে? সিংহাসন। তারপর এটা দেখো কি না, আ যুক্ত অ সমান সমান আ, আ যুক্ত অ সমান সমান আ। যেমন ধরো যথা, আ পাচ্ছ তুমি শেষে, কি বলেছি? আ যুক্ত অ সমান সমান আ, তাহলে যথার শেষে আ পাচ্ছ। তারপরে অ আসার কথা, তার মানে সেম ভাবে দেখো রয়েছে অর্থ, তাহলে যথার শেষে আ, সূত্র অনুযায়ী মিলছে, অর্থের শুরুতে অ, সূত্র অনুযায়ী মিলছে, তাহলে আ যুক্ত অ সমান সমান আ, কি হচ্ছে আলটিমেটলি জায়গায় গিয়ে? আ হবে, যথার্থ। সেম ভাবে পরেরটা দেখো, কারসারটা একটু লক্ষ্য রাখবে, হ্যাঁ কারসার সেম ভাবে হচ্ছে মহা যুক্ত অর্ঘ্য, মহার, মহা যুক্ত অর্ঘ্য, মহার্ঘ্য। তারপর এটা দেখো, আ যুক্ত আ সমান সমান আ, যেটা আমি একদম শুরু থেকে বলে আসছি, বলেছিলাম যে এই সূত্রটা যখন আমরা আসবো তখন পড়বো। দেখো, আ যুক্ত আ সমান সমান আ, উদাহরণ হিসেবে কি দেওয়া আছে? বিদ্যা, শেষে কিন্তু আ আছে, যুক্ত আলয়, শেষে কিন্তু আ আছে, একসাথে মিলে কি হচ্ছে? বিদ্যালয়। সেম নিয়মের উদাহরণ আরেকটা দেওয়া, কি দেওয়া? মহা যুক্ত আশয়, কি হচ্ছে একসাথে? মহাশয়। এবার 2 নম্বর নিয়মে আসি আমরা, দেখো অকার কিংবা আকারের পর, সরি, দেখো অকার কিংবা আকারের পর যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে
উভয়ে মিলে একার হয়। অকার কিংবা আকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে উভয়ে মিলে একার হয়। এবং এই যে একারের কথা বলছি, এই একার ওই যে পূর্বপদ এবং উত্তরপদ বললাম, পূর্ববর্ণ এবং উত্তরবর্ণ, এই পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে কিন্তু যুক্ত হবে। কেমন ভাবে? দেখো, অ যুক্ত হ্রস্বই সমান এ, এই নিয়মটা আমরা আগে দেখি। যেমন শুভ, ভয়ের পরে অ রয়েছে, ভ উচ্চারণ করো, দেখবে অ পাবে। যুক্ত ইচ্ছা সমান এ, দেখো শুভেচ্ছা। শুভ অ যুক্ত ইচ্ছা ই, তাহলে অ যুক্ত ই সমান ই এ, দেখো এখানে এ, এই যে শুভেচ্ছা, ভয় একার এ। যেমন সত্য, অপাচ্ছ যুক্ত ইন্দ্র, কি হচ্ছে? এ হচ্ছে সত্যেন্দ্র। সেম ভাবে আ যুক্ত ই সমান সমান এ, আ যুক্ত ই সমান সমান এ, কি আসছে? যথা যুক্ত ইষ্ট, যথেষ্ট। যথা যুক্ত ইচ্ছা, যথেচ্ছা। দেখো আমি কিন্তু পড়িয়ে যাচ্ছি, বুঝতে না পারলে কিন্তু মেসেজ বক্সে জিজ্ঞাসা করবে, হ্যাঁ। নেক্সট দেখো, অ যুক্ত ই, অ যুক্ত ই দীর্ঘইকার সমান সমান এ হচ্ছে, তাহলে পরম, ময়ের পরে অ আছে, যুক্ত ইস, দেখো একার হচ্ছে, তারপরে পরমেশ। সেম ভাবে দেখো, অপ যুক্ত ইস, সরি ইক্ষা, তাহলে অপ যুক্ত ইক্ষা, কি হচ্ছে? অপেক্ষা। নেক্সট, সেটা হচ্ছে আ যুক্ত ই সমান সমান এ, আ যুক্ত ই সমান সমান এ, কি হচ্ছে? মহা যুক্ত ইস, মহেশ, এ আসছে। রমা যুক্ত ইস, এ কনক্লুশনে মানে রেজাল্টে এ, সেম ভাবে দেখো রমেশ। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, যদি নিয়মগুলো আমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু আমাদের কোথাও সমস্যা হচ্ছে না। দেখো, নিয়মে ফেলে দিলেই কিন্তু সব বেরিয়ে যাচ্ছে, তাই না? নেক্সট 3 নম্বর নিয়মে আমরা দেখি,
অকার কিংবা আকারের পর রস্যৌকার কিংবা আবার রস্যৌকার থাকলে তখন উভয়ে মিলে ওকার হয়, এবং এই সেম ভাবে এই ওকার পূর্ববর্তী যে ব্যঞ্জন সেই ব্যঞ্জনের সঙ্গে গিয়ে যুক্ত হয়। দেখো, অ যুক্ত উ সমান সমান ও, কি হচ্ছে? সূর্য, অপাচ্ছ সূর্য যুক্ত উদয়, রস্যৌ পাচ্ছ, একসাথে মিলে কি তৈরি হচ্ছে? ও তৈরি হচ্ছে সূর্যোদয়। তারপর এটা দেখো, সর্ব, অপাচ্ছ যুক্ত উচ্চ, একসাথে মিলে ও তৈরি হবে সর্বোচ্চ। তারপর এটা দেখো, আ যুক্ত উ সমান সমান ও, যেমন যথা যুক্ত উচিত, ও তৈরি হবে যথার আ পাচ্ছ, উচিতের উ সমান সমান ও, দেখো যথোচিত। কথা যুক্ত উপকথন, তাহলে আ যুক্ত রস্যৌকার সমান ও, কথোপকথন। তারপরে দেখো, আ যুক্ত রস্যৌকার সমান ও, এটা দীর্ঘ উকার হবে। হ্যাঁ, এটা এটা ভুল হয়ে গেছে, এটা দীর্ঘ উকার হবে। তাহলে আ যুক্ত দীর্ঘ উকার সমান সমান ও, তাহলে গঙ্গা যুক্ত উর্মি, গঙ্গর্মি ও হচ্ছে। সেম ভাবে মহা যুক্ত উর্মি, মহর্মি ও হচ্ছে, তাই না? 4 নম্বর নিয়মে চলে আসি আমরা। দেখো, 4 নম্বর নিয়মে আমরা কি দেখছি? অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয়ে মিলে অর হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন দেখো, অ যুক্ত রি, তাহলে এরপরে আর হচ্ছে সেটা রেফ হিসাবে যুক্ত হবে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে। যেমন দেব যুক্ত ঋষি, দেখো দেবর্ষি। সপ্ত যুক্ত ঋষি, দেখো সপ্তর্ষি। আকার এবং রিকার মিলে সেম, আর যেটা রেফ বর্ণ হিসাবে যুক্ত হবে। যেমন তৃষ্ণা যুক্ত ঋত, তৃষ্ণার্ত। ক্ষুধা যুক্ত ঋত, ক্ষুধার্ত। এবার চলে আসছি অকার কিংবা আকারের পর ঋত থাকলে উভয়ে মিলে আর হয়, এবং সেটা বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেফ হিসাবে লেখা হয়। যেমন ধরো, অযুক্ত রি সমান আর, শীত যুক্ত ঋত সমান শীতার্ত, শোক যুক্ত ঋত সমান শোকার্ত। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? এখানে এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। আমি তাহলে কয়েকটা 4-5টা এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করবো।
এখানে কোনো কনফিউশন থাকলে আমাকে জানাও। এক সেকেন্ড আমি একটু স্টপ প্রেজেন্টেশন করলাম। কোনো কনফিউশন থাকলে জানাও। আমি কিন্তু কনফিউশন যদি না থাকে আমি কয়েকটা এমসিকিউ নিয়ে আসছি, তোমরা দেখো পারো কিনা। এনি টাইপস অফ কনফিউশনস? এক্স্যাক্টলি, ফর্মুলা গুলো মনে রাখলে সবই হবে। চলো তাহলে তোমাদের কারোর কোথাও কোনো কনফিউশন নেই, তাহলে আমরা এবার কোশ্চেনে আসি। হ্যাঁ, গুড, সব ক্লিয়ার। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো। মহর্ষি, দেখা যাচ্ছে কোশ্চেন্স? কোশ্চেন্স দেখা যাচ্ছে? কেউ একটু আমাকে জানাও কোশ্চেন্স দেখা যাচ্ছে কিনা। কোশ্চেন্স দেখা যাচ্ছে? তাহলে তোমরা টোটাল 93 জন আছো, 93-94 জন। পাচ্ছ না দেখতে? আচ্ছা, সকলে তো দেখতে পাচ্ছে, তাহলে তোমার নিজস্ব কোনো ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা আছে। আচ্ছা, প্রথম কোশ্চেন্সটা দেখো। অপশন এ বি সি ডি লিখবে, একের এ, একের বি, একের সি, একের ডি, এইভাবে লিখবে। তাহলে 1.5 ঘন্টা প্রায় হতে চললো আমি তোমাদের এই বিষয়টা পড়ালাম। এবার দেখো প্রথম প্রশ্ন, মহর্ষি শব্দে কোন স্বরসন্ধি ঘটেছে? তাহলে কোন নিয়মটা আমরা এখানে পাচ্ছি মহর্ষি শব্দের মধ্যে? অপশন এ পাচ্ছি, বি পাচ্ছি, সি পাচ্ছি, না ডি পাচ্ছি? চট করে লিখে গেল, সকলে লেখো। মহর্ষি। চলো নেক্সট দেখো, 2 নম্বরটা দেখো। লোকেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সকলে লেখো, লোকেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? লোকেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? লোকেশ, যারা এ করেছো তাদেরটা একদম ঠিকঠাক আছে। লোক যুক্ত ইস, লোকেশ। হ্যাঁ, নেক্সট দেখো, পরোপকার শব্দে কোন স্বরসন্ধি ঘটেছে? পরোপকার শব্দে কোন স্বরসন্ধি ঘটেছে? সকলেই মোটামুটি ঠিকঠাক উত্তর দিচ্ছ, দ্যাট ইজ গুড, একেবারেই ঠিক। অপশন এ, অযুক্ত
যুক্ত উকার সমান সমান ঔকার। নেক্সট দেখো, দেবেন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? দেবেন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। সকলেই উত্তর করো, আছো প্রায় 100 জনের কাছাকাছি, 97 জন। উত্তর করছো কয়েকজন। একটা কথা মাথায় রেখো যে তুমি যদি পারফর্ম না করো সেটা কিন্তু তোমার নিজস্ব খামতি, কারণ অনলাইন প্ল্যাটফর্মে আমি কিন্তু বাড়ি গিয়ে তোমাদেরকে দিয়ে পারফর্ম করিয়ে আসতে পারবো না। পরীক্ষার হলে তোমাকে নিজেকেই পরীক্ষা দিতে হবে, পারফরমেন্স কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে, তাই না? যারা অপশন এ করেছো তারা একদম ঠিকঠাক করেছো, দেব যুক্ত ইন্দ্র, একদম ঠিক। সবাই সকলেই ঠিকঠাক করেছো, দেব যুক্ত ইন্দ্র। চলো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, নিচের কোন শব্দে অ যুক্ত রস্বই সমান সমান এ এই স্বরসন্ধিটি ঘটেছে? জিৎ প্রথমে ইংলিশ ছাড়া কিছু বুঝতে পারছিল না, কিন্তু জিৎ কিন্তু ভালোই উত্তর দিচ্ছে, ও কিন্তু মন দিয়ে ক্লাসটা শুনেছে। ও যে সন্ধিটা বুঝতে পেরেছে যে সন্ধির ইংলিশ মানে ছাড়া সন্ধি কি জানেই না, আজকের ক্লাসে এটাই আমার সব থেকে বড় পাওয়া। বোঝা গেছে তো জিৎ, তাহলে সন্ধিটা কি? চলো নেক্সট। ওকে, তাহলে তোমার ইংলিশ মিডিয়াম ভালো নাকি বাংলা মিডিয়াম একটু একটু ভালো? 6 নম্বর কোয়েশ্চেন দেখো, সদৈব এই শব্দে কোন স্বরসন্ধি ঘটেছে? সদৈব এই শব্দে কোন স্বরসন্ধি ঘটেছে? এই যে সকিনা খাতুন, হয়নি, হ্যাঁ, তোমার ব্যাপারটা তুমি যেটা বলতে চাইছো সেটা হয়নি, একদমই ঠিক। বাহ, দেখো জিৎ, দেখো একদম ও কিন্তু প্রায় প্রত্যেকটা উত্তর ঠিকঠাক দিচ্ছে। যারা বি বলছো, 6-এর বি, তাদেরটা একদম ঠিকঠাক আছে, অযুক্ত এ, অযুক্ত এ। চলো নেক্সট। বসে গেল, আচ্ছা চলো এটাই লাস্ট, হ্যাঁ। 7-এর দাগ, মহৌষধ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
সাতের দাগ এ মহাযুক্ত ঔষধ। হ্যাঁ, চলো তাহলে মোটামুটি আই থিঙ্ক বোঝানো গেল। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট ফর কি বলবো, তোমরা এতক্ষণ ধরে 1.5 ঘন্টা হলো ধৈর্য সহকারে ক্লাসটা শুনলে। আশা করি বাংলা ব্যাকরণের কিছুটা হলেও আজকের এই 1.5 ঘন্টা যেটা তোমাদের সঙ্গে আমি থাকলাম, একটু হলেও হ্যাঁ আমি হচ্ছে সদাযুক্ত এবো, এটা দু ক্ষেত্রেও হবে, সদযুক্ত এবো এবং সদাযুক্ত এবো দু ক্ষেত্রেই হবে। হ্যাঁ, তো এই বিষয়টা আর কি। ঠিক আছে, চলো আমি নোটস এবং সিলেবাস যেটা দেখলে সেটা ঠিকঠাক করে পাঠিয়ে দেবো, এবং সিলেবাসের যে তোমার কি বলবো মানে ব্রেকআপটা, আই থিঙ্ক ওই ব্রেকআপটা তোমরা কোথাও পাবে না, ওটা একটু গুরুত্ব সহকারে নিজেদের কাছে রেখো। এবং সিলেবাসটা খুব সুন্দর করে তোমরা পড়াশোনা করো। বাংলা লিটারেচার কিন্তু রয়েছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ বেঙ্গলি লিটারেচার বলতে কিন্তু একেবারেই শুরু থেকে শেষ অনেক কিছু পড়ছে, এত কিছু আমাদের প্রয়োজন নেই। মোটামুটি 4-5টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, চলো পরে একটা কোনো ক্লাসে করানো যাবে। টাইমস আপ নুপুর। ঠিক আছে স্যার? হ্যাঁ ম্যাডাম, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমাকে জাস্ট একটা মিনিট একটু টাইম দাও, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট জাস্ট আমাকে টাইম দাও। তোমাদের গ্রুপে দেখো একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো, কিভাবে শেয়ার করবে বলে দিচ্ছি। আমাদের গ্রুপে দেখো একটা লিঙ্ক শেয়ার করলাম, কিভাবে শেয়ার করবে বলে দিচ্ছি। আশা করি এই জায়গাটা দেখতে পাচ্ছ। দেখো দেখতে পাচ্ছ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ পেজ। সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ পেজটা ফলো করে রাখো, তো এখান থেকে প্রচুর ইনফরমেশন পাবে। মানে এখানে লাইভ ক্লাস সহ অন্যান্য ইনফরমেশন এগুলো প্রতিদিন আসে। মানে যা কিছু দেখছো এটা রেগুলার বেসে এরকম ভাবে আসতে থাকে। রেগুলার এখানে কোশ্চেন আনসার লাইভ ক্লাস সবকিছু আসে। তো যেটা তোমার থেকে চাইছিলাম, একটু যদি ফিডব্যাক শেয়ার করো, কিভাবে করবে বলে দিচ্ছি। ফার্স্ট কথা বলবো, প্রয়োজনে এই পেজটা ফলো করে রাখতে পারো, এখান থেকে ডেফিনেটলি কিছু না কিছু পাবে ইনফরমেশন। কিন্তু কোথাও পাবে না যে চলো ভর্তি হচ্ছে কোর্স ফি এত, এই ডিসকাউন্ট চলছে, কিচ্ছু পাবে না। তুমি এখানে খুঁজলে, হাজার খুঁজলে, হেরিকান্দি খুঁজলেও খুঁজে পাবে না। এটা চাইছি তোমার থেকে ফিডব্যাক। যে দেখো তোমাদের গ্রুপে যে লিঙ্ক শেয়ার করলাম, ওই লিঙ্কে টাচ করলে এই পেজটাতে চলে আসবে, এই পেজটাতে আসবে। এই পেজটাতে আসার পর একদম উপরের দিকে দেখো, একদম পেজটার নাম টাম রয়েছে, তার ঠিক উপরের দিকে দেখো রয়েছে এই যে 100% রেকমেন্ডেড, এই জায়গাটা দেখো দেখতে পাবে। তো এখানে তোমরা আমাদের পেজটা একটু ফলো করে রেকমেন্ড করে দিতে পারো। মানে এখানে একবারই করা যায়, মানে তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তুমি একবারই রেকমেন্ড করতে পারবে, একবারই ফিডব্যাক শেয়ার করতে পারবে, একাধিকবার করা যায় না। তো বলবো যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। কি করবে, পেজটাতে এসো, আসার পরে 100% রেকমেন্ড একদম উপরের দিকে দেখতে পাবে, মোবাইলে করলেও একদম উপরের দিকে দেখতে পাবে। এখানে হালকা টাচ করো, দেন এখান থেকে দেখো সি অল বলে অপশন পাচ্ছ। সি অল করার পর এখানে দেখো এখানে পাবে, যেহেতু আমি এই আমাদের পেজ থেকে জয়েন করেছি, তো এখানে তোমরা দেখতে পাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার, যেটা তুমি দেখতে পাবে। তোমার এখানে লেখা আসবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি। তার নিচে দেখো দুটো অপশন রয়েছে, ইয়েস নো। বাঁদিকে রয়েছে ইয়েস, ডান দিকে রয়েছে নো। ইয়েস করলে পজিটিভ ফিডব্যাক আসবে, নো করলে নেগেটিভ আসবে। আমি এখানে রিকোয়েস্ট করবো ইয়েস করে রেখো, বাকি দায়িত্ব সব তোমার। এবং ইয়েস করার পর দেখো তুমি ওখান থেকে ফিডব্যাক শেয়ার করে পোস্ট করতে পারবে। ন্যূনতম 25টা লেটার, আবার বলছি শব্দ না, ওয়ার্ড না, লেটার, ABCD যেমন লেটার, এরকম 25টা লেটারে তুমি যদি লেখো, ওটাকে পোস্ট করার সুযোগ পাবে। মানে তার আগে পোস্ট করতে দেবে না তোমাকে। 25টা লেটার লেখার পর দেখো ওখান থেকে তুমি নিচের দিকে পোস্ট বলে অপশন রয়েছে, একটু যদি তোমার ফিডব্যাক শেয়ার করে দাও। 643 জন অলরেডি এই তোমাদের মতো ছেলে মেয়েরা রিভিউ দিয়ে রেখেছে। আরো একবার নইলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শেয়ার করবে। একদম যে লিঙ্কটা শেয়ার করা আছে তোমাদের গ্রুপে, ওই লিঙ্কে টাচ করলে দেখো এই
হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজটা পাবে। এই ফেসবুক পেজে আসার পর একদম উপরের দিকে দেখো দেখতে পাবে 100% রেকমেন্ডেড। এখানে এসো, এখান থেকে সি অল করলে বাকি যারা ফিডব্যাক শেয়ার করেছে সেগুলো দেখতে পাবে। একই রকম ভাবে তুমি এখান থেকেও পাবে যে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি, ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি, দেন ইয়েস অর নো বলে অপশন পাবে। ইয়েস করলে পজিটিভ ফিডব্যাক আসবে, রিকোয়েস্ট রইলো যে ইয়েস করার, দেন তুমি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করে পোস্ট করে দিতে পারো। দেখো একদম ফিডব্যাক শেয়ার করার পর 25টা লেটার হয়ে গেল, তোমাকে পোস্ট বলে অপশন চলে আসবে গ্রিন তোমার ব্লু কালারের, ওখান থেকে পোস্ট করে দিতে পারো। একটু যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করে দাও, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। 644 মানে একজন ফিডব্যাক শেয়ার করলে অসংখ্য ধন্যবাদ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি বাবু, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটু যদি বাকিরাও যদি একটু ফিডব্যাক শেয়ার করে দাও, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি বাকিরাও যদি একটু ফিডব্যাক শেয়ার করে দাও। আবারও দেখিয়ে দিচ্ছি, যে লিঙ্কটা শেয়ার করা আছে সেই লিঙ্কে টাচ করলে তুমি এই ফেসবুক পেজে চলে আসবে। পেজের একদম উপরের দিকে, সব থেকে উপরের দিকে পাবে এই 100% রেকমেন্ডেড। অলরেডি 3জন 4জন করে দিয়েছো এই 100% রেকমেন্ডেড। এখানে যাও, তারপরে সি অল করলে এখান থেকে দেখো পেয়ে যাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি, এই সেন্টেন্সটাই পাবে, ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার। দেন ওখান থেকে ইয়েস করো, ইয়েস করার পর তোমার পছন্দ মতো দুটো একটা সেন্টেন্স লিখে ওটাকে পোস্ট করে দিও। আবার বলছি, একবারই শেয়ার করা যায়, একাধিকবার পারবে না। দেখো তুমি যারা শেয়ার করে দিয়েছো তারা দ্বিতীয়বার আর শেয়ার করতে পারবে না। তো সেজন্য বলবো যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করে দিও। আশা দাস, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আবারও বলছি, তোমরা যেভাবে সহযোগিতা করছো তা অতুলনীয়, এবং আবারও বলছি সেটা কখনো পরিশোধ করার যোগ্য না, কারণ সোশ্যাল মিডিয়াতে তোমাদের ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। সৌরভ বসাক, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য ভাই, আন্তরিকভাবে কৃতজ্ঞ। জুয়েলি রয় দেব, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আবারও বলছি, যারা ফিডব্যাক শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ। তোমাদের ছাড়া আবারও বলছি এক পাও এগোতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে আমি চাইলেও একা একা নিজের মতো করে ফিডব্যাক শেয়ার করতে পারবো না। 653 হয়ে গেছে, মানে 10জন শেয়ার করে দিয়েছো। আমি কোডে চলে যাচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করে দাও। দেখো আবারও বলছি, এই যে লিঙ্কটা শেয়ার করছে, লিঙ্কে টাচ করে তুমি এই পেজটাতে দেখতে পাবে ঠিক এরকম দেখতে। একদম টপে রয়েছে 100% রেকমেন্ডেড। এখানে জাস্ট টাচ করো, এখানে জাস্ট ক্লিক করো, টাচ করো, দেন এখান থেকে সি অল করে উপরে অপশন পাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি, এই অপশনটা পাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি। দেন ওখান থেকে ইয়েস করে তোমার মতো করে একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করে ওটাকে পোস্ট করে দিতে পারে। একবারই করা যায়, একাধিকবার করা যায় না। সবুজ মাইতি, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ ফিডব্যাক শেয়ার করার জন্য। প্রলয় কান্তি দাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য ভাই, আন্তরিকভাবে কৃতজ্ঞ। অমৃতা রয় চৌধুরী, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আবারও বলছি, তোমাদের সাহায্য ছাড়া আমি এক পাও চলতে পারবো না। মামুনি দলুই, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। সমরেশ মন্ডল, আন্তরিকভাবে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। পরমজিৎ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করবে, এত বড় করে লেখার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইটস ইট কি তাসনিয়া পারভিন, তাই তো? জানি না ভুল পড়েছি কিনা। অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা বললাম, সৌরভ বললাম, একটু যদি তোমরা বাকিরা ফিডব্যাক শেয়ার করে দাও। আমি কোডে চলে গেলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও। 643 ছিল, 669 হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ যারা ফিডব্যাক শেয়ার করলে বা করেছো। সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি ফিডব্যাক শেয়ার করে দাও। পেজে এসো, একদম উপরের দিকে 100% রেকমেন্ডেড, এখান থেকে গেলে তুমি পেয়ে যাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার, দেন এখান থেকে পোস্ট করে শেয়ার করে দাও। একটু সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও, আমাদের জন্য একটা বিরাট উপকার হয়। আবারও বলছি, শুধুমাত্র উপকার বললে কম বলা হবে, বিরাট উপকার হয়, যা অভাবনীয়। আমি কোডে চলে গেলাম, দেখো আশা করি দেখতে পাচ্ছ সবাই। কোডের ক্ষেত্রে বলে রাখি যে এই জায়গাটা তো সবাই জানো, এই জায়গাটা সবাই জানো। আর আমি বললাম যে প্রথম দুদিনের রেকর্ড ক্লাসটা পেয়ে যাবে, আমি সেটাও জানিয়ে দিই। আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও,
আমি আগামীকাল যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটার ক্ষেত্রে বলে রাখি, কারণ আগামীকালকের ক্লাসটা একদম অন্যরকম গুরুত্ব, মানে এর গুরুত্ব বিগত যে 4টি ক্লাস হয়ে গেল তার থেকে একদম আলাদা। আমি বলে রাখি আগামীকাল 3টে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একদম শুরুতে আমরা আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবো, মানে আমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সিলেবাস কি রয়েছে বা আমরা কিভাবে প্রিপারেশন নেব, কি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সিলেবাস কিভাবে আমরা মার্চ করতে পারি, এবং অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো আগামীকাল ক্লাসে। তৃতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যারা রিপিটেডলি রেগুলার বেসিসে জিজ্ঞাসা করো তাদের ক্ষেত্রে বলে রাখি আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানিয়ে হবে। আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে, অর্থাৎ আবারও বলছি যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তুমি এইমাত্র আমি হোয়াটসঅ্যাপের পেজটাও শেয়ার করলাম, তুমি খুলে দেখো একটা মেসেজ দেখতে পাবে না যে যেখানে অ্যাডমিশন সংক্রান্ত একটা মেসেজ করা আছে। তোমরা এতে রয়েছে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, একটা মেসেজ দেখাতে পারবে না। তাই বারবার বলছি তুমি যে গ্রুপে রয়েছে সেই গ্রুপেও কোনো কিছু জানতে পারবে না। আগামীকাল লাইভ ক্লাসের মধ্যে এই ভর্তি সংক্রান্ত ব্যাপারগুলো লিমিটেড থাকবে। আগামীকাল আমি A to Z লিখিত আকারে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচে অ্যাডমিশন কিভাবে নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে রাখি সর্বনিম্ন কোর্স ফি থাকবে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, ঠিক এতটাই কম কোর্স ফি থাকবে। বা তোমার পরিচিত মেজর সেজর যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের যে কোর্স ফি থাকে তার তুলনায় কম কোর্স ফি থাকবে। বা তুমি তো ধরো ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চা পড়াও, ধরো আমি বলছি না 9, 10, 11, 12, শুধু 5, 6, 7, 8 এর যে বাচ্চা পড়াও তাদের যা কোর্স ফি নাও তার তুলনায় কম কোর্স ফি থাকবে। একটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে। আবারও বলছি সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। তোমরা বাংলা, ইংলিশ বা স্ট্যাটিক জিকের ফ্যাকাল্টি দেখে নিয়েছো, সাবজেক্টিভ জিকের আলাদা, জিকের জন্য টোটাল 4 জন ফ্যাকাল্টি থাকবে। আগামীকাল অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো, কিন্তু অঙ্কের ক্লাসে আরো 2 জন ফ্যাকাল্টি থাকবে। তোমাদের সপ্তাহে 2টো করে অঙ্কের ক্লাস থাকবে। এই 2টো অঙ্কের ক্লাসে 2 জন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবেন। আবারও বলছি 2 জন আলাদা আলাদা অঙ্কের ফ্যাকাল্টি থাকবেন, আমি বাদ দিয়ে আরো 2 জন আলাদা ফ্যাকাল্টি থাকবেন। যদিও আগামীকাল ক্লাসটা আমি করাবো অঙ্কের ক্লাসটা, তো নতুন ব্যাচ নিয়ে আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো যে সপ্তাহে ক্লাস রুটিন কি রয়েছে। আগামীকাল আমি শেয়ার করে দেবো কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন A to Z লিখিত আকারে শেয়ার করে দেবো। আমরা বলছি একটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, এবং আমরা যা তোমাদেরকে সুবিধা দেব তা অন্য কোথাও পাবে না। কি সুবিধা বা কিছু আমি আগামীকাল লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, লিখিত আকারে, একদম বলছি লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। যা কিছু আগামীকাল লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বারবার বলছি এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় দেখো না কেন সবই আমাদের, চাইলে 10 বার করে শেয়ার করতে পারি, কিন্তু একটা মেসেজ দেখাতে পারবে না, একটা মেসেজ দেখাতে পারবে না অ্যাডমিশনের জন্য। তাই বারবার বলছি কিন্তু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং লিমিটেড স্টুডেন্ট থাকবে। মানে তোমরা এখন যতজন স্টুডেন্ট রয়েছে তার প্রায় 3/1 স্টুডেন্ট থাকবে, 3/1। আবারও বলছি একদম ভুল শোনোনি, 3/1 বা তারও কম স্টুডেন্ট থাকবে। 3/1 করলে যেটা দাঁড়াচ্ছে তারও কম স্টুডেন্ট থাকবে। তো সেই কথাটা মাথায় রেখে দিও, অর্থাৎ এমন নয় যে তুমি পেমেন্ট করলে তুমি অ্যাডমিশন নিতে পারবে, ঠিক এরকম নয় ব্যাপারটা। তৃতীয় যেটা, আগামীকাল ক্লাসে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে আগামীকালের অঙ্কের ক্লাস প্লাস প্রথম 2 দিনের ক্লাসের রেকর্ডিং শেয়ার করে দেবো, অর্থাৎ প্রথম ক্লাস এবং দ্বিতীয় দিনে যে জিকে ক্লাস হয়েছিল তার রেকর্ড, স্টাডি মেটেরিয়াল দুটোই একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো আগামীকাল ক্লাসের গুরুত্ব কিন্তু এই 3টে জায়গা, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা, তার সিলেবাস এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা ডিসকাশন করবো। দ্বিতীয় পয়েন্টটা অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবারও বলছি কোর্স ফি বাধা হবে না, কথা দিচ্ছি কোর্স ফি বাধা হবে না, সবার সাধ্যের মধ্যে থাকবে। নতুন ব্যাচ সম্পর্কে A to Z লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচে অ্যাডমিশন কিভাবে নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, সাপ্তাহিক ক্লাস রুটিন কি রয়েছে, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, A to Z লিখিত আকারে শেয়ার করে দেবো। কমপ্লিট প্রিপারেশন বলতে যা যা পাও সবকিছু এর মধ্যে থাকবে, লাইভ ক্লাস, তার রেকর্ড, তার স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, প্র্যাকটিস ক্লাস সবকিছু এর মধ্যে থাকবে। আবারও বলছি আমাদের এখানে 2টো পরিবর্তন সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে নতুন ব্যাচে। এক, তোমাদের এখনো মাইক্রোফোন বন্ধ রয়েছে, চাইলে তোমরা কথা বলতে পারো না। নতুন ব্যাচে মাইক্রোফোন খোলা থাকবে, কারণ ওখানে লিমিটেড স্টুডেন্ট থাকবে। তো তুমি চাইলে একদম তোমার মতো করে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো স্যার বা ম্যাডামকে, যে স্যার আরেকবার রিপিট করুন, ম্যাডাম আরেকবার বলে দিন। মেসেজ করার দরকার নেই, মাইক্রোফোন অন করে কথা বলতে পারবে। আর দ্বিতীয় সুবিধা যেটা,
যে সিক্রেট কোড বলে আর কোনো কিছু থাকবে না। মানে নতুন ব্যাচে ধরে নাও তুমি কোনো কারণের জন্য লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না, তার রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল তোমাদের গ্রুপের মধ্যে থেকে যাবে, তুমি ইচ্ছা মতো স্বাধীনভাবে কোনো শর্ত ছাড়া সেগুলোকে ব্যবহার করতে পারবে। এগুলো আমি একদম লিখিত আকারে তোমাদের সাথে আগামীকাল শেয়ার করে দেবো। তৃতীয় যেটা মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে আগামীকাল অঙ্কের ক্লাস প্লাস প্রথম 2 দিনের ক্লাসের রেকর্ডিং স্টাডি মেটেরিয়াল একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। পড়ে চলে গেলাম বাংলার জন্য, বাংলার রেকর্ড বা স্টাডি মেটেরিয়ালের জন্য কোডটা শুধু টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সিক্রেট কোড, যেটা আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড থাকবে। কোডে চলে গেলাম, কোডটা হচ্ছে এটা মাই ইয়ার 2026। শুধুমাত্র এইটুকু টাইপ করবে, কোনো এক্সট্রা মেসেজ করবে না। আবারও বলছি, শুধু ধৈর্য রাখবে, তোমার কাছে পৌঁছে যাবে, সবকিছু তোমার কাছে পৌঁছে যাবে, কোনো অতিরিক্ত মেসেজ করার দরকার নেই। নাম্বারটা 6291515880, 6291515880। আগামীকাল মাস্টার সিক্রেট কোডের জন্য কিন্তু এই নাম্বারটা পাল্টে যাবে, ঠিক আছে? আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে। আজকের কোড হচ্ছে মাই ইয়ার 2026, অর্থাৎ যারা বাংলা গ্রামারের জন্য বলছো, মানে বাংলা গ্রামারের জন্য বলছি, বাংলা গ্রামারের জন্য কোড হচ্ছে এটা মাই ইয়ার 2026। শুধু এইটুকু টাইপ করে পাঠাও, মাই ইয়ার 2026। নাম্বারটা হচ্ছে 6291515880। শুধু এইটুকু টাইপ করে পাঠাবে, 6291515880, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এক্সট্রা কিচ্ছু লিখবে না। সকাল 10টা হোক, 11টা হোক, 12টা হোক, তোমার কাছে যাবেই। আমি দায়বদ্ধ, যে কথাটা বারবার বলে থাকি, কোনো এক্সট্রা মেসেজ করবে না, শুধু একবার কোড পাঠাও, রেখে দাও, তোমার কাছে চলে যাও। কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, কোনো কিছু মনে করানোর দরকার নেই। আমি দায়বদ্ধ, বারবার বলছি, আমি তোমাদের কাছে দায়বদ্ধ। আর যে কথাগুলো কোড হিসাবে গেছে এগুলো রিপিটেডলি বলো। প্রথম দিন বলেছিলাম আই অ্যাম দ্য বেস্ট, দ্বিতীয় দিন বলেছিলাম স্মার্ট হার্ডওয়ার্ক, তৃতীয় দিন টার্গেট গভর্নমেন্ট জব, চতুর্থ দিন মাই ইয়ার 2026। আবারও বলছি, প্রথম দিনের ক্লাসের রেসপেক্টে বলেছিলাম বেশ কিছু জিনিস এখনো শেয়ার করতে বাকি রয়েছে, অর্থাৎ এখনো ধরে না প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা ক্লাস, বা 1.5 ঘন্টা করে দুটো ক্লাস হলে খুব ভালো হয়, সবকিছু শেয়ার করে দেওয়া হয়ে যাবে। মানে বলেছিলাম কি করে আমাদের এই বেরিয়ার, মনে করে দেখো, বেরিয়ারকে টাইমে কনভার্ট করা যায়। আবারও বলছি, তুমি সকাল 8টা রাত 8টা ডিউটি করো, বা তোমার ভরা সংসার বা টিউশন বা অন্যান্য রেসপন্সিবিলিটি রয়েছে, তার মধ্য দিয়েও সম্ভব, রেয়ার আর কেস নয়, সম্ভব। কিভাবে আমি বলবো, শেয়ার করে দেবো। স্মার্ট হার্ডওয়ার্ক, স্মার্টনেস ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার মধ্যে ইনস্ট্যান্ট, রাতারাতি ইউনিকনেস নিয়ে আসবে, তোমার মধ্যে ইনস্ট্যান্ট পরিবর্তন নিয়ে আসবে। অর্থাৎ তোমার আশেপাশে যারা থাকতো তারা বুঝতে পারবে, মোটামুটি 2-3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে বুঝতে পারবে যে তোমার মধ্যে পরিবর্তন আসছে। এতটা ফাস্ট কাজ করে এই স্মার্টনেস। এগুলো নিয়ে আমার আবারও বলছি বলার রয়েছে, সাবজেক্টের জায়গাগুলো বলার রয়েছে, যে ওখানে কি কি দেখার দরকার রয়েছে। কারণ এই যে সাবজেক্টগুলোর কম্বিনেশন রয়েছে, এখানে আমি দুটো কথা বলেছিলাম, যে প্রথম কথা, কোনো সাবজেক্ট বাদ দিতে পারবে না, আর দ্বিতীয় যে পয়েন্টটা বলেছিলাম, যে এক্সাম হলে ঢুকে সবকিছু কোশ্চেন আনসার করে আসতে পারবে না। কারণ আমাদের কারোর এত ক্ষমতা নেই আমি সব সাবজেক্টের সবগুলো কোশ্চেন আনসার করে আসতে পারবো। অথবা উল্টো দিক থেকে যদি বলি, যে আমাদের কাট অফ কখনো 100% যাবে না, যে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে 100 কাট অফ, কখনো যাবে না। আবার উল্টো দিকে আরেকটা কথা বলে রাখি, যে তুমি যদি গায়ের জোরে আনসার করে আসো, অর্থাৎ যদি ভুল হয়ে যায়, তাহলে নেগেটিভ মার্কিং রয়েছে। তাই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সাবজেক্ট গুলোকে কিভাবে দেখবে, কিভাবে পড়বে, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এগুলো নিয়ে আমাকে সময় দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। আমি এগুলো শেয়ার করে দেবো নতুন ব্যাচে। মূলত আমার কাজ এটাই হবে। আমি আবারও বলছি, আমি রেগুলার ক্লাস করাই না, ম্যাথের প্র্যাকটিস ক্লাসগুলো আমি করাই। আবারও বলছি, প্র্যাকটিস ক্লাসে আলাদা ফ্যাকাল্টি থাকবে। ধরো বাংলা ম্যাডাম আজ ক্লাস করালেন, বাংলা গ্রামারের প্র্যাকটিস ক্লাস আলাদা একজন থাকবে। এই রেগুলার ক্লাস, প্র্যাকটিস ক্লাস আলাদা। রেগুলার ক্লাস যেটা ম্যাডাম করাবেন, একদম ডিটেলসে টপিক ধরে ধরে মনে রাখবে। যে ধরো আজকে সন্ধিটা হলো, দেখবে সন্ধি একদিনে হচ্ছে না, কথা দিচ্ছি, দেখবে 3 দিন ধরে সন্ধি হচ্ছে। এত ডিটেলসে একদম বেস থেকে জিরো থেকে ক্লাস হবে। অঙ্কের ধরো সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ, বা সব থেকে ছোট চ্যাপ্টার বলতে পারো, তাও দেখবে 2 দিন ধরে হচ্ছে পার্টনারশিপের ক্লাস। ব্যাপারটা এরকম, এতটা ডিটেলসে এবং খুব আস্তে আস্তে ক্লাস হবে, যে কখনো মনে হবে না যে যাই হোক করে যেভাবে খুশি সিলেবাস শেষ হচ্ছে। ইভেন সমস্ত জিকে সাবজেক্টের ক্ষেত্রেও এতটাই আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস হবে, খুব ডিটেলসে ক্লাস হবে। তো প্রত্যেকে বলবো আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, আদারওয়াইজ জানতে পারবে না, বুঝতে পারবে না।
ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। প্র্যাকটিস ক্লাস মানে যেখানে এমসিকিউ ডিসকাশন হবে, ডিটেলস আসবে না। মানে 90 মিনিট বা 1.5 ঘন্টাটা ক্লাস, যে টার্গেট থাকে 90 মিনিটে অন্তত 80 থেকে 90টা কোশ্চেন প্র্যাকটিস করা, এরকম। এই প্র্যাকটিস ক্লাসে আলাদা ফ্যাকাল্টি থাকবে। আবারও বলছি, তোমাদের এই ব্যাচের মধ্যে প্রায় 12 থেকে 14 জন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। 12 থেকে 14 জন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো আগামীকাল আমি এগুলো সব জানি না, আমি আগেই বললাম যে পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আবারও বলছি, লিমিটেড স্টুডেন্ট থাকবে, অর্থাৎ এমন নয় যে তুমি চাইলেই বা পেমেন্ট করলেই ভর্তি হতে পারবে, একদম কিন্তু সেরকম ব্যাপার না। মানে এখনো যতজন স্টুডেন্ট রয়েছে প্রায় তার অর্ধেক স্টুডেন্ট থাকবে একটা ব্যাচে। যেহেতু আগেই বললাম যে মাইক্রোফোন খোলার সুযোগ থাকছে, অর্থাৎ কখনো একটা ক্লাস গরুর গোয়াল হবে না যে একাধিক ছেলে মেয়ে একসঙ্গে কথা বলছে, এরকম হবে না। লিমিটেড স্টুডেন্ট থাকবে এবং সবার সাধ্যের মধ্যে থাকবে কোর্স ফি। যতজন স্টুডেন্ট এখনো রয়েছে তার প্রায় অর্ধেক স্টুডেন্ট থাকবে একটা ব্যাচে। তাই বারবার বলছি, লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে। তুমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে ওই গ্রুপেও তুমি জানতে পারবেন, ওই গ্রুপে কালকে লিঙ্ক আসবে ক্লাসের। একবার কেন একাধিকবার আমি লিঙ্ক শেয়ার করে দেবো ক্লাসের। কিন্তু এই নতুন ব্যাচের অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু গ্রুপেও যাবে না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখো, টেলিগ্রাম চ্যানেল দেখো, ফেসবুক দেখো, বুঝতে পারবে। একটা মেসেজ দেখাতে পারবে না যে স্যার এই একটা রয়েছে, ওখান থেকে স্ক্রিনশট তুলে দেখো যে এই যে আপনি ভর্তি সংক্রান্ত কিছু বলেছেন, হয় না। ওরকম টাইপের কোনো কিছু পাবে না। আমাদের ওরকম টাইপের ডিসকাউন্ট অফার বলে কিছু হয় না ওগুলো। আবারও বলছি, শুধুমাত্র মানে তুমি এটা ভাবো যে কালকে ধরো তুমি কোনো একটা শপিং মলে গেছো, বলছে একটার সঙ্গে একটা কিনলে একটা ফ্রি, বা দুটো কিনলে একটা ফ্রি, দুটো শার্ট কিনলে একটা ফ্রি। তুমি তোমার ম্যাচিউরিটি ব্রেন দিয়ে ভাবো যে সত্যি কি তাই, দুটো কিনলে একটা ফ্রি? তো আমরা আবারও বলছি ওই ওই রকম টাইপের পাবে না যে কোর্স ফি লিখে দিলাম 10,000 টাকা, তারপরে বললাম সামনে স্বাধীনতা দিবস, তার জন্য 50% ডিসকাউন্ট 5,000 টাকা। আবার বললাম চলো আগামীকাল কালকে কি বলে সামনে কিছুদিন আগে রথ গেল, তার জন্য আবার 50% ডিসকাউন্ট 2,500 টাকা। তারপরে বললাম না আজ রাত্রে পেমেন্ট করলে আরো 50% ডিসকাউন্ট। আমাদের এসব পাবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবো যে এই হচ্ছে কোর্স ফি, এই নিয়ে রয়েছে। কোথাও দেখতে পাবেন ওরকম টাইপের কিছু কেটে দিয়ে 50% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট, রথের জন্য ডিসকাউন্ট, ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য ডিসকাউন্ট, কিচ্ছু পাবে না। আবারও বলছি, এগুলো পাতি মিথ্যা কথা, এগুলো পাতি মিথ্যা কথা। কারণ কোর্স আমি ক্রিয়েট করছি, এরকম টাইপের কোনো গভর্নমেন্ট নোটিফিকেশন নেই যে পঞ্চায়েতের জন্য কোর্স ফি এত হতে হবে। যে ইনস্টিটিউট তার মতো করে ঠিক করছে। তুমি একবার ভাবো ভালো করে এগুলো, যে একটা ইনস্টিটিউট সে তার নিজের মতো করে কোর্স ফি ঠিক করতে পারে। তো সেখানে কেউ যদি বলে না আমার কোর্স ফি 2,000 টাকা, 50% ডিসকাউন্ট দিয়ে 1,000 টাকা, তাহলে ডেফিনেটলি সে মিথ্যে কথা বলছে। অ্যাকচুয়ালি কোর্স ফি 1,000 টাকা, কিন্তু বলছে 2,000 টাকা কোর্স ফি, তোমাকে আই ওয়াশ করছে যে দেখো বাবা আমরা তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি। মিথ্যা কথা ওটা। তা আমি এগুলোতে যাই না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, একদম যা বলবো সবকিছু, কোনো কন্ডিশন অ্যাপ্লাই, শর্তাবলী প্রযোজ্য কিচ্ছু লেখা থাকবে না। এবং সেই জন্য বলছি পুরোটা আমি লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে সপ্তাহে ক্লাস রুটিন কি রয়েছে বা কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, এই যে তোমাদের মাইক্রোফোন খোলা থাকবে, কোনো সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না, ক্লাসের ডিউরেশন কি হবে, কোর্সের ডিউরেশন কি হবে, সবকিছু। আবারও বলছি, এ বাদ দিয়েও এমন কিছু সুবিধা রয়েছে যেগুলো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি অন্য কোনো ইনস্টিটিউটে পাবে না। গ্যারান্টি দিয়ে বলছি, সেগুলো আমি আগামীকাল দেখিয়ে দেবো তোমাকে যে কোথাও পাবে না এগুলো। চলো আমি এই পর্যন্ত রাখলাম তাহলে। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। বারবার বলবো, আগামীকাল লাইভ ক্লাস করার জন্য অবশ্যই মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। আগামীকাল লাইভ ক্লাস করার জন্য অবশ্যই মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো, আদারওয়াইজ তুমি সবকিছু মিস করে যাবে। গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না, গ্রুপে কিচ্ছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু পাবে না। তাই প্রত্যেকে বলবো লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। এখনো যতজন স্টুডেন্ট রয়েছে এতজন স্টুডেন্ট থাকবে না, একটা ব্যাচের মধ্যে এতজন স্টুডেন্ট থাকবে না। সবকিছু পূর্ণ সুযোগ সুবিধা ওখান থেকে পাবে। আমি এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো একটু বলবো ধৈর্য রাখবে, অপেক্ষা করবে, তোমাদের কাছে সবকিছু পৌঁছে যাবে। সবকিছু, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, কোনো ফোন করার দরকার নেই। আমি দায়বদ্ধ তোমাদের কাছে, একটু সেই পর্যন্ত ধৈর্য রাখবে, অপেক্ষা করবে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।